বিনয় মজুমদারের শব্দে বললে কে জানে গরল কিনা প্রকৃত পানীয়, অমৃতই বিষ। এখন সরকারি হাসপাতালে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কোনো ওষুধ ব্যবহার করার ফলে যদি প্রসূতি মৃত্যুর অভিযোগ ওঠে, যদি জাল ওষুধে বাজার ছেয়ে যায়, যদি প্রেশার, সুগার, ডায়রিয়ার একের পর এক জনপ্রিয় ওষুধের মান নিয়ে প্রশ্ন উঠতে থাকে, তাহলে ওই বিষ আর অমৃতর ফারাক কিভাবে করব আমরা? একরাশ উদ্বেগ থেকেই আজকের প্রথম প্রশ্ন। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যু ঘিরে তোলপাড় রাজ্য। উঠছে কালো তালিকাভুক্ত সংস্থার ওষুধ দেওয়ার অভিযোগ, কিন্তু বাতিল হওয়ার পরেও সত্যি দেয়া হচ্ছিল এই নিষিদ্ধ ওষুধ। মারাত্মক, নিঃসন্দেহে মারাত্মক অভিযোগ। দ্বিতীয় প্রশ্ন, কর্ণাটক ড্রাগ কন্ট্রোলের রেডের পর চোপড়ায় নিষিদ্ধ ওষুধ কারখানায় রেড করেছিল রাজ্যের ড্রাগ কন্ট্রোল। জারি হয় ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা। জঙ্গি থেকে ওষুধ, ভিন রাজ্যের এজেন্সির অভিযানের পরেই কেন জানতে পারে এ রাজ্য? তৃতীয় প্রশ্ন, বাজারে রমরমিয়ে চলা প্রেশার, সুগার, ডায়রিয়া ইত্যাদি 44টা ওষুধ নিম্নমানের, জানালো সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল। কদিন আগে শুধু কলকাতাতেই উদ্ধার হয় 6.5 কোটি টাকার জাল ওষুধ। কিন্তু কিসের বিনিময়ে চলছে এই ভেজাল ওষুধের রমরমা কারবার? চতুর্থ প্রশ্ন, যেখানে ওষুধের গুণমান পরীক্ষা হয় সেই বিল্ডিংই ভগ্নপ্রায়, যারা ওষুধ পরীক্ষা করবেন সেই পদের অধিকাংশই ফাঁকা। এভাবেই চলছে স্টেট ড্রাগ টেস্টিং ল্যাব। জাল ও নিম্নমানের ওষুধ আটকাতে রাজ্য সরকার কি আদৌ আন্তরিক? পঞ্চম প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডক্টরস মিটের 1.5 মাসের মধ্যেই দলের কোপে শান্তনু সেন। ডায়মন্ড হারবারের অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তাকে এবার সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। শান্তনু সেনকে সাসপেন্ড করার পেছনে কি আরজিকর কাণ্ডে তার ভূমিকা? তবে শুরুতেই দেখাবো আমাদের কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। মেদিনীপুরের সরকারি হাসপাতালে প্রসূতির মৃত্যু, নিষিদ্ধ ওষুধ ব্যবহারের পরিণতি কি? প্রশ্ন উঠছে। বুধবার রাতে মাতৃত্বের স্বাদ পেয়েছিলেন, আনন্দে ভরে উঠেছিল গোটা পরিবার। কিন্তু কেউ ভাবতেও পারেননি মাত্র একদিন পরেই সদ্যজাতকে ছেড়ে এভাবে চলে যেতে হবে মাকে। অভিযোগ, স্যালাইন থেকে সংক্রমণের কারণেই প্রসবের পরদিনই মৃত্যু হলো মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি থাকা প্রসূতির। একদিন বয়সে মাতৃহারা হলো দুধের শিশু। পরিবার সূত্রে খবর, বুধবার রাতে মেদিনীপুর মেডিকেল কলেজে সুস্থ সন্তানের জন্ম দেন চন্দ্রকোনার বাসিন্দা মামুনি রুই দাস। পরিবারের অভিযোগ, স্যালাইন দেওয়ার পরই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বৃহস্পতিবার রাতে মৃত্যু হয়। স্পেয়ার স্যালাইনের জন্য মারা গেছে এবং অপারেশনটা হয়েছে জুনিয়র ডাক্তার দিয়ে। পুরো টোটাল চিকিৎসাটাই ভুল চিকিৎসা হয়েছে। এবং যদি এরা না পারতো আমরাকে রেফার দেওয়া হলো না কেন? রেফারটা দিলে তো আমরা অন্য কোথাও যেতাম। স্যালাইনটা পুরো ডেড ফেল স্যালাইন ছিল। এই মারাত্মক অভিযোগ প্রসঙ্গে মেদিনীপুর মেডিকেল কলেজের তরফে স্বাস্থ্য দপ্তরে যে রিপোর্ট দেওয়া হয়েছে তা রীতিমতো চাঞ্চল্যকর। সূত্রের দাবি, রিপোর্টে বলা হয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নামে ওই কোম্পানি স্যালাইন ব্যবহারের ফলে পার্শ্ব প্রতিক্রিয়ায় প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হয়। প্রসূতিতে রক্তক্ষরণ বন্ধে ব্যবহার করা হয় রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন। সেই রিঙ্গাল ল্যাকটেড স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়ার জেরেই মৃত্যু হয়েছে প্রসূতির। সিজারিয়ানের সেকশনে নর্মালি 500 ml থেকে 1 লিটার ব্লাড লস হয়। তো ফার্স্ট হচ্ছে রিঙ্গাল ল্যাকটেটটা দেওয়া হয় ওই ব্লাড লসটাকে রিপ্লেনিশ করার জন্য। তো ওটা এসেনশিয়াল, মানে আমাদের দিতেই হবে ফ্লুইড পোস্ট সার্জারি, যে কোনো সার্জারির পরে। কিন্তু এটা যেমন সাপের কামড়ে যেমন এফেক্ট হয়, সেরকম একটা বিষ শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া, যদি কন্টামিনেটেড ফ্লুইড আইভিতে যায় পেশেন্টদের, এবং তার জন্যে পেশেন্ট কিন্তু খুব দ্রুত খারাপ হয় এবং মারাও যেতে পারে। যাদের জন্য শিশুটি মাতৃহারা হলো, মা কি জিনিস বুঝলো না, মমত্বহীন হলো, তার দায় নেবে কে? ইনভেস্টিগেশন হচ্ছে, পেশেন্ট একজন ইমপ্রুভ করে গেছে আর বাকিদের ট্রিটমেন্ট চলছে। কি কারণে মৃত্যু কিছু বোঝা গেল? আন্ডার ইনভেস্টিগেশন। এখনো অসুস্থ অবস্থায় সিসিইউতে রয়েছেন 3 জন। তাদের অবস্থা কি? তারা কি স্থিতিশীল? এই প্রশ্নের উত্তর কিন্তু সন্তর্পণে এগিয়ে গেলেন হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার মৌসুমী নন্দী। সূত্রের খবর, মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি থাকা আরো 4 প্রসূতিও অসুস্থ। তাদের মধ্যে 2 জনের অবস্থা বেশ গুরুতর। গত বছর নভেম্বর মাসে এই ওষুধ ব্যবহারের ফলে প্রসূতিদের মৃত্যুর অভিযোগ ওঠার পর চোপড়ায় সংস্থার অফিসে হানা দিয়েছিল কর্ণাটকের স্বাস্থ্য দপ্তর। এরপর 7ই জানুয়ারি এই ওষুধ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাজ্য স্বাস্থ্য দপ্তর। কিন্তু চিকিৎসকদের প্রশ্ন, তারপরও কি করে সরকারি মেডিকেল কলেজে এক প্রসূতিকে এই ওষুধ দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠতে পারে? রিঙ্গার ল্যাকটেট ব্যবহার করার জন্য প্রসূতির অসুস্থতা বেড়েছে, তাদের মৃত্যু হয়েছে।
এই অভিযোগ এসছে। এই একই রকম অভিযোগ হচ্ছে যে ভিন রাজ্যেও একটা ঘটেছে এইখানকার এই ঘটনা নিয়ে। এটা লজ্জার আমাদের। এবং এই অভিযোগগুলি 1 বছর ধরে হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত আমাদের রাজ্যের যে স্বাস্থ্য দপ্তর বা যারা এগুলিকে নিয়ন্ত্রণ করেন তাদের দিক থেকে কোনো সদর্থক ভূমিকা আমরা এখনো দেখতে পেলাম না। সেজন্য একটার পর একটা ঘটনা ঘটছে, আমাদের সহনাগরিকদের মৃত্যুর মিছিল বাড়ছে এই রকম হচ্ছে নিম্নমানের ওষুধের জন্য। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে একটি বিশেষ কোম্পানির বিশেষ ব্যাচের এই তরলে এর আগেও একই রকম প্রতিক্রিয়া দেখা গেছে। গত 1 বছর বিভিন্ন হাসপাতালে বহু অভিযোগ বিএমওএইচ থেকে সুপার করেছেন। স্বাস্থ্য দপ্তর প্রশাসন নির্বিকার প্রশ্রয় দিয়েছে। কিছু সময়ের জন্য ওই কোম্পানির রিঙ্গার্স ল্যাকটেট সরবরাহ বন্ধ থাকলেও অজানা কারণে আবার চালু করা হয়, যার পরিণতিতে 6 জন মায়ের অসুস্থতা, 1 জনের মৃত্যু। ছোট্ট শিশুকে মাহারা অবস্থায় গোটা জীবন কাটাতে হবে, তার দায় কি কেউ নেবে? সৌমেন চক্রবর্তী, সোমনাথ দাস ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, অভিযোগ মারাত্মক। কয়েক মাস আগে দেখা গেল কর্ণাটকে একের পর এক প্রসূতি গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন এবং মারা যাচ্ছেন। 5 জন হবু মায়ের মৃত্যু হলো এবং মোট 27টা অভিযোগ জমা পড়ল। কর্ণাটক সরকার খতিয়ে দেখলো যে একটা বিশেষ ওষুধ যা স্যালাইনের সঙ্গে মিশিয়ে প্রসূতিদের শরীরে ঢুকছে সেখানেই আসল গোলমাল। সেই মারাত্মক বিপজ্জনক ওষুধের কারখানার খোঁজে কর্ণাটক ড্রাগ কন্ট্রোল চলে এলো এই পশ্চিমবঙ্গে। চোপড়ায় সেই কারখানা একটা যৌথ রেড হলো। এ রাজ্যেরও সমস্ত ক্ষেত্রে ওই ওষুধ ব্যবহার এবং সরবরাহ বন্ধ করতে বলা হলো। ভাবুন, 10ই ডিসেম্বর কারখানাকে বলা হলো এই ওষুধের যাবতীয় প্রোডাকশন বন্ধ করে দিতে হবে। এরপর 7ই জানুয়ারি রাজ্য সরকার রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল যে সরকারি হাসপাতালকে বিকল্প জায়গা থেকে এ ধরনের ওষুধ নিতে হবে। তারপরও 9ই জানুয়ারি গতকাল ওই নিষিদ্ধ ওষুধ একজন প্রসূতিকে দেওয়ার অভিযোগটা ওঠে কি করে? দেখুন, চূড়ান্ত গাফিলতির সম্ভাবনাটা কিন্তু এইখানে। আমি এই অনুষ্ঠান শুরু করব ডক্টর তমনাশ চৌধুরীকে দিয়ে। দেখুন, এক তো মারণ ওষুধ তৈরি হচ্ছিল আমাদের এই রাজ্যে, আমাদের সরকার জানতো না যতক্ষণ না কর্ণাটক ড্রাগ কন্ট্রোল এই রাজ্যে আসে এবং সেই তথ্য দেয়। কিন্তু আমি তাও বলবো বেটার লেট দ্যান নেভার। কিন্তু ডক্টর চৌধুরীর কাছে আমার প্রথম প্রশ্নটা থাকবে যে ওষুধের প্রোডাকশন আমি বন্ধ করতে বলেছি, কালকে স্বাস্থ্য দপ্তরের টিম যাবে, কি পাওয়া যাবে, সত্যির কতটা সামনে আসবে, এ তো ভিন্ন প্রশ্ন। কিন্তু আমি যাকে প্রোডাকশন বন্ধ করতে বলছি সেখানে সরকারি হাসপাতালে সেই ইনজেকশন বা ওষুধ দেওয়ার সামান্য সম্ভাবনাও থাকে কি করে? আসলে আমি জানি না এই মৃত্যু মিছিলের দায় কে নেবে, এই গাফিলতির দায় কে নেবে। যে মা নিশ্চিন্ত মনে একটি সরকারি হাসপাতালে গেল যে সে তার মাতৃত্ব গ্রহণ করবে, সেখানে তাকে ফিরে আসতে হচ্ছে একটি মৃতদেহ হয়ে। এর যন্ত্রণা আর কত আমরা দেখব। এই ঘটনা শুধু মেদিনীপুর মেডিকেল কলেজ না, একদিনের শিশুটা জানতেই পারবে না তার মাকে। এই ঘটনা আজ মেদিনীপুর মেডিকেল কলেজ সামনে এসছে। এই ঘটনা 2023 সালের শেষ দিক থেকে শুরু হয়েছে। আচ্ছা, এই ঘটনা বারুইপুর, হ্যাঁ, কালনা, চুচুড়া, বিভিন্ন জায়গা থেকে তাদের সরকারি দপ্তরের মধ্যে বিভিন্ন কমপ্লেন বিভিন্ন সময়ে জমা পড়েছে যে এরকম কিছু ঘটনা চোখে পড়ছে। অর্থাৎ প্রসূতিদের স্বাস্থ্য নিয়ে, স্বাস্থ্যের অবনতি নিয়ে এর আগে মানে 2023-এর শেষ দিক থেকে কমপ্লেন হচ্ছে। আমাদের দেশের নিয়ম অনুযায়ী এনি ম্যাটারনাল মোর্টালিটির একটা রিভিউ হয়, ইনস্টিটিউশনাল রিভিউ, ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ, স্টেট লেভেল রিভিউ। সেই রিভিউয়ে ধরা পড়ছে যে কেন মারা যাচ্ছে, সেখানে একটা ঘটনা বারবার চোখে আসছে। আর সর্ষের মধ্যে ভূত থাকলে সেই ভূত ঝাড়বে কে? এই স্যালাইন তুলে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন 5 থেকে 6 বার পরীক্ষায় গেছে, রিপোর্ট আসছে ঠিক আছে, তাই চলবে, আর মৃত্যু মিছিল চলছে। এ তো এক ভীষণ যন্ত্রণার। এর এই অ্যালার্ম কল কিন্তু কর্ণাটক সরকার পেয়েছে, তারা এত বড় মানে জিনিসটা রুট খুঁজে বের করতে গিয়ে পশ্চিমবঙ্গে পৌঁছে গেছে, কিন্তু অ্যালার্ম কল ছিল, ক্রাইসিস কল ছিল, তা সত্ত্বেও আমরা নড়ে চড়ে বসে। কর্ণাটক গভর্নমেন্ট সাথে সাথে এই কোম্পানিকে ব্ল্যাক লিস্টেড করেছে। আমরা জানি না আমাদের এখানে কিসের বাধা। আমরা বলবো একবার প্রোডাকশন বন্ধ করো, 2 দিন পরে বলবো নো টু ইউজ, কিন্তু আমরা বলছি না যে তুমি ব্ল্যাক লিস্টেড। কিসের বাধা আমার বলতে? যে যেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে আমাদের দেশেরই একটি সরকার এই কোম্পানিকে পরিষ্কার ভাষায় বলছে ব্ল্যাক লিস্টেড, এই কোম্পানির কোনো ওষুধ আমরা ব্যবহার করব না, মানুষের ওপর দেবো না।
মানুষের জীবন আমাদের কাছে মূল্যবান, আর আমরা সেই কোম্পানির ওষুধ এখন চালিয়ে যাব। কখনো বলছি প্রোডাকশন বন্ধ করো, কখনো বলছি নো টু ইউজ, তারপরেও ব্যবহার হয় কিভাবে, কার আমি বলছি ডক্টর চৌধুরী, আপনি যে ছবিটা দিচ্ছেন ভয়ঙ্কর, তার কারণ এরা তার মানে এতটাই প্রভাবশালী, এই যে কালকে টিম যাচ্ছে তার আগে হতেই পারে যে এই বোতল স্যালাইন অর্থাৎ যা দৃষ্টিগ্রাহ্য এবং পরীক্ষাগ্রাহ্য প্রমাণ সেগুলো সরিয়ে দেওয়া হতেই পারে। ল্যাবরেটরিতে যা পরীক্ষায় যাচ্ছে, সরকারি ল্যাবরেটরি ছাড়াও কিছু বেসরকারি NABL অ্যাক্রিডিটেড ল্যাবরেটরিতে এই ওষুধগুলি পরীক্ষা হয়। ল্যাবরেটরিতে আমি কি স্যাম্পেল পাঠাচ্ছি তার উপরে তো পরীক্ষার রেজাল্ট, আমি যা পাঠাবো তার রেজাল্ট আসবে। তা আমি সঠিক স্যাম্পেল নিলাম কিনা, আমি সেই সঠিক স্যাম্পেল পাঠালাম কিনা, কোথায় পাঠালাম, এর মধ্যে তো বিরাট গাছের চিহ্ন। কিন্তু মায়ের মৃত্যুটা তো সত্যি, সবচেয়ে বড় সত্যিটাকে যদি আমরা না মানতে পারি যে এই ঘটনা পরপর ঘটছে, কোথাও একজন কোথাও দুজন, যখন আমরা দেখছি এই এতগুলো সংখ্যায় 6 জন, তখন এটা আমাদের সবার হয়তো মনে হচ্ছে যে এটা বিরাট একটা ইস্যু। কিন্তু এই ঘটনা তো গত 1 বছর ধরে চলছে। 2024 সালে কর্ণাটক গভর্নমেন্ট এই কোম্পানিকে ব্ল্যাকলিস্টেড ঘোষণা করেছে। করার সাথে সাথে আমরা কেন এখানে ইন্সপেক্ট করিনি বা ধরিনি যে এই কোম্পানির প্রায় 7-8টা ওষুধ আমাদের এখানে CMS অ্যাপ্রুভ ড্রাগ, তার মধ্যে স্যালাইন আছে, যেটা একসময় শুধুমাত্র পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল একমাত্র সাপ্লাইয়ের ছিল। তাহলে আমরা কেন সেটা দেখিনি যে ওখানে কর্ণাটকে যে ব্ল্যাকলিস্টেড হয়ে যাচ্ছে, সে আমার এখানে কি করে সে শুদ্ধ হয়ে যাচ্ছে? কর্ণাটকে ব্ল্যাকলিস্টেড হয়ে যাওয়ার কথা ডক্টর চৌধুরী এতবার বলছেন। 24 সালে 27টা অভিযোগ জমা পড়ে, 5 জন প্রসূতির মৃত্যু হয়, 16টা স্যাম্পেল সম্পূর্ণভাবে ফেল করে। পরিষ্কার যে ল্যাবরেটরিতে কর্ণাটক সরকার পাঠিয়ে দিয়েছিল তারা জানিয়ে দেয় যে স্ট্যান্ডার্ড কোয়ালিটির নয়। তারপর তারা সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলে যায়, তারপর এই পশ্চিমবঙ্গর কারখানাটি চোপড়ার এখানে সন্ধান পাওয়া যায়, যৌথ রেড হয়। কিন্তু আমি বলছি এই প্রক্রিয়ায় অনেক আগে, যা ডক্টর চৌধুরী বলছেন 2023 থেকে যদি ঘটনা প্রবাহ ঘটতে থাকে, তো আমাদের রাজ্যের সতর্ক হওয়ার কথা ছিল, এই কারখানাকে আইডেন্টিফাই করা, প্রোডাকশন বন্ধ, এ তো অনেক মাস আগে হওয়ার কথা ছিল, অনেক বছর আগেও। আমি বলছি আমরা কি যথেষ্ট আগে নড়ে চড়ে বসতে পেরেছি? ভাবুন, একটা রেড হচ্ছে 4 থেকে 6 ডিসেম্বর, 3 দিন ধরে চোপড়ায়, আমাদের রাজ্যের চোপড়ায় এই 3 মাইল হাটে ওষুধ যে সংস্থা তৈরি করতো তাদের প্ল্যান্টে রেড হলো। কালকে এই এত কিছুর পর, এই মৃত্যুর পর, এই বিতর্কের পর স্বাস্থ্য দফতরের টিম যাবে, কি পাবে তারা? অথবা যা পাবে তার পুরোটা সামনে আসবে? তো পরের প্রতিবেদন। ছোট ছেলেটা কি করে মানুষ করবো? দুটা ছোট ছেলে রয়েছে, তারা মা ছাড়া ডাক্তাররা ভুলভাল চিকিৎসা করে মেরেছে। ফাঁসতে চায় দাদা, দরকার ফাঁসি হোক। কর্ণাটক সরকার কালো তালিকাভুক্ত ঘোষণা করেছিল, উৎপাদনে নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলার স্বাস্থ্য দফতরও। রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে এই ওষুধের সরবরাহ বন্ধেরও নির্দেশ গেছিল। তারপরেও মেদিনীপুর মেডিকেল কলেজে কিভাবে প্রসূতিকে এই ওষুধ দেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠতে পারে? কিভাবে তার জেরে সদ্য সন্তানের জন্ম দেওয়া এক তরুণীর মৃত্যুর মতো ভয়ঙ্কর অভিযোগ ওঠে? এই আমাদের সরকার গত ডিসেম্বর মাসে স্টপ ম্যানুফ্যাকচারিং, মানে ড্রাগ কন্ট্রোল থেকে, ডিরেক্টরেট অফ ড্রাগ কন্ট্রোল থেকে তারা স্টপ ম্যানুফ্যাকচারিং অর্ডার তারা দিয়েছিল, এবং এই বছরের 7 তারিখে অর্ডার দিয়ে সমস্ত জায়গায়, সে মেডিকেল কলেজ থেকে শুরু করে সমস্ত জায়গায় অর্ডার দিয়ে এই রিঙ্গার ল্যাকটেটের ব্যবহার বন্ধ করার কথা বলা ছিল। তারপরেও এরকম মৃত্যু দেখতে হবে? কে দেবে এই জীবনের দাম? সরকার এই মৃত্যুর দায় নেবে তো? প্রথমে বিষয়টি নজরে আসে কর্ণাটকের সরকারি হাসপাতালে একের পর এক প্রসূতির মৃত্যুর ঘটনায়। সিজার হওয়া মহিলাদের অতিরিক্ত রক্তপাত বন্ধ করতে ও শরীরে সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখতে ব্যবহার করা হচ্ছিল পশ্চিমবঙ্গের একটি সংস্থার সরবরাহ করা রিঙ্গার ল্যাকটেট নামে তরল ওষুধ। কিন্তু কর্ণাটকের বল্লারি জেলা হাসপাতালে এই স্যালাইন প্রয়োগের পরই 5 জন প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে। একই বছরে ওই স্যালাইন নিয়ে 27টি অভিযোগ জমা পড়ে। 30শে নভেম্বর কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। 4 থেকে 6 ডিসেম্বর 3 দিন ধরে চোপড়ার 3 মাইল হাটে ওষুধ প্রস্তুতকারী সংস্থার প্ল্যান্টে অভিযান চালায় কর্ণাটক ড্রাগ কন্ট্রোল এবং রাজ্য ও কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের টিম। সূত্রের দাবি, স্টেরিলাইজেশন এবং কোয়ালিটি কন্ট্রোলে বড়সড় গাফিলতি ধরা পড়ে। যে 10টি ধাপের পরীক্ষার মধ্যে দিয়ে পরিশোধন প্রক্রিয়া চলা উচিত, স্যালাইন উৎপাদনের সময় তাতে নজর দেওয়া হয়নি বলে অভিযোগ। পরীক্ষাগুলি আদৌ হয়েছিল কিনা সে বিষয়ে কোম্পানির রেকর্ড বুকে কোনো উল্লেখ পাওয়া যায়নি। তৎক্ষণাৎ সব রকম উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়। 10ই ডিসেম্বর উৎপাদন বন্ধের নির্দেশ জারি করে রাজ্য ড্রাগ কন্ট্রোল। এই স্যালাইনের ব্যবহার এড়ানোর বিজ্ঞপ্তি দেয় রাজ্য সরকার। সমস্ত মেডিকেল কলেজে ওষুধ সরবরাহ বন্ধ করতে বলা হয়, কিন্তু তারপরেও মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতির শরীরে এই ওষুধ প্রয়োগ এবং মৃত্যুর ভয়ঙ্কর অভিযোগ উঠেছে।
আমরা কিছুদিন আগেই স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য বিভাগ, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে সজাগ করেছিলাম এবং সতর্কও করেছিলাম। এই সংস্থা কর্ণাটকে 2023-এ মার্চ মাসে ব্ল্যাকলিস্টেড হয়ে গেছে, সম্পূর্ণ ব্যান করে দেওয়া হয়েছে, সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। তবুও পশ্চিমবঙ্গ সরকার এই জুলাই মাসেও 2024-এ এর সরবরাহ চালু রেখেছেন। স্বাস্থ্য সচিব জানিয়েছেন অভিযোগ তদন্ত করে দেখা হবে। আগামীকাল একটা টিম যাচ্ছে, খুব সিনিয়র ডক্টরদের টিম, কেন হয়েছে, কি ঘটনা আছে। ওখানে একটা ব্যাচে প্রবলেম, সেটাও ইনভেস্টিগেশনগুলো হচ্ছে, রিপোর্টগুলো আসুক, তারপরেই কিছু বলা সম্ভব আছে। রুটিন ইন্সপেকশন হয়েছিল, কর্ণাটকেও আমরা পেয়েছিলাম ঘটনা, ওখান থেকে বলা হয়েছিল জয়েন্ট ম্যানুফ্যাকচার, বোথ সেন্টার এন্ড স্টেট টিম গিয়ে জয়েন্টলি এটা পুরো জিনিসটা দেখছে, কেন এটা জয়েন্ট ম্যানুফ্যাকচারিং লাইসেন্স হয়ে থাকে। এদিন বিতর্কিত স্যালাইন থেকে নমুনা সংগ্রহ করে ড্রাগ কন্ট্রোল বোর্ড। এই স্যালাইন আর যাতে ব্যবহার না হয় তা নিয়ে স্বাস্থ্য দপ্তরের তরফে নতুন করে সমস্ত সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজকে সতর্ক করা হয়েছে। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, এবিপি আনন্দ। দেখুন, যে ওষুধ একটা প্রজন্মকে পৃথিবীতে আসতে সাহায্য করবে, সেই মা যিনি পৃথিবীতে প্রথম তার সন্তানকে আলো দেখাবেন, আমি বলছি সেখানে কোনো ইফস অ্যান্ড বাটসের জায়গা থাকে? 2500 কিলোমিটার পার করে কর্ণাটক ড্রাগ কন্ট্রোলের অফিসাররা এসে 3 দিন ধরে যৌথ তারা সেন্টারকে জানিয়ে, রাজ্যকে জানিয়ে রেড করলেন। আর আমাদের এখানে সার্ভিলেন্সের জায়গাটা ঠিক কোথায়? আমি ঠিক এই জায়গায় ডক্টর বিপ্লব চন্দ্রের কাছে আসবো। দেখুন, জয়েন্ট লাইসেন্স দেওয়ার কথা কেন্দ্র রাজ্য দিয়েছিল বলেই কর্ণাটকে চলে, অন্য রাজ্যে চলে, পশ্চিমবঙ্গে চলে। তবু মানে প্রসূতি অসুস্থ হওয়া এবং মৃত্যু অবধি অপেক্ষা করতে হচ্ছে কর্ণাটকে, তবু তারপরে নড়ে চড়ে বসছে, আমরা তাও নড়ে চড়ে বসছি না। আমি বলছি এই রেগুলার ভিজিলেন্স এই ধরনের, মানে আমি বলছি প্রাণ যেটা জীবনদায়ী সেটা প্রাণঘাতী হয়ে যাচ্ছে, এক্ষেত্রে হবে না কেন? কাদের গাফিলতি? দেখুন, হবে একটাই কারণে, একটু আগে আপনাদের টিভিতেই মিস্টার নিগম বললেন যে এটা একটা ব্যাচের প্রবলেম। কথাটা মানেটা কি? মানেটা হচ্ছে, আমি মেদিনীপুর মেডিকেল কলেজের আমি হিসাবটা জানি, গত 4 দিন আগে, 10 দিন আগে, 20 দিন আগে সিস্টাররা, ডাক্তাররা যখন এরকম স্যালাইন ঝোলাচ্ছে, এক কথায় স্যালাইন বলি মানে রিঙ্গার ল্যাক্টের একটা ফ্লুইড, আইভি ফ্লুইড, সেই ফ্লুইডে দেখা যাচ্ছে সাদা সাদা কি ভেসে বেড়াচ্ছে, মানে এগুলো ছত্রাক। সেখানে হসপিটাল থেকে বলা হচ্ছে আচ্ছা ওইটাকে বাদ দিয়ে দাও বা ওই পেটিটা বাদ দিয়ে দাও, অন্য জিনিস দিচ্ছি। কিন্তু কখনোই আমরা ভেবেও দেখছি না যে একটা দুটো খারাপ মানে হচ্ছে কিন্তু ওই পুরো কোম্পানির বা ওই সাপ্লাইটা পুরোপুরি বন্ধ হয়ে দেওয়া দরকার। দেখুন, এটাকে ইকো করছে কিন্তু মিস্টার নিগম, যিনি সর্বোচ্চ কর্তা কিন্তু স্বাস্থ্যের, তিনি বলছেন এটা একটা ব্যাচের সমস্যা। আজকে প্রসূতি মৃত্যু মানে মা তার বাচ্চা জন্ম দেওয়ার পরে সারা ভারতবর্ষে যে অ্যাভারেজ ম্যাটারনাল মর্টালিটি যেটা রেট বলি আমরা, তার মধ্যে পশ্চিমবঙ্গ সবচেয়ে এগিয়ে আছে, সবচেয়ে বেশি, অ্যাভারেজের থেকে বেশি। কেন? তাহলে এটা শুধু কিন্তু আজকে 2025 সালের আজকের দিনের ঘটনা নয়, এটা আজকে 10 তারিখ 10ই জানুয়ারি ঘটনা নয়, এটা কিন্তু লাস্ট কয়েক বছর ধরে চলছে। এটা শুধু এখানে নয়, আরজিকর মেডিকেল কলেজে, এনআরএসে, ইভেন দেখুন 4 থেকে 6 তারিখ যেটা আমাদের করলো, রেড করলো সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল থেকে শুরু করে কর্ণাটক ড্রাগ কন্ট্রোল এবং স্টেট ড্রাগ কন্ট্রোল, 3টে সংস্থা কিন্তু একসঙ্গে রেডটা করে। তারপরে 7 তারিখ স্টপ প্রোডাকশন বললো, লাইসেন্স বাতিল করলো। তারপরে 7ই জানুয়ারি মানে 1 মাস সময় লাগলো তাদের ঘুম ভাঙতে, মানে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার কি চূড়ান্ত নিদর্শন যে সরকারি হাসপাতালগুলোকে বলছে যে আমরা এখন আর রিঙ্গার ল্যাক্টেট দিতে পারছি না, তোমরা লোকাল পারচেস করে নাও। আমাদের এটা রেড অ্যালার্ট, মানে আমি কি আমার মেয়ে, আমার স্ত্রী যদি এরকম একটা অবস্থার মধ্যে পড়ে, আমি কি 1 মাস বাদে আমার ঘুম ভাঙবে? আমি সঙ্গে সঙ্গে বলবো যে ইমিডিয়েটলি যা যা এই রিঙ্গার ল্যাক্টেট এসছে ওই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেড বলে, এটা বোঝাই যাচ্ছে ভুয়ো কোম্পানি, এরা তো শাসক দলকে নিশ্চয়ই টাকা দিয়ে এইসব লাইসেন্স পাচ্ছে, না হলে এই 1 মাসের হিসেবটা তো কোনোভাবে মিলছে না, এটা 1 মাসেরও হিসেব না। এই যে গত কয়েক বছর ধরে বিশেষ করে লাস্ট 22-23-24-এ এত ম্যাটারনাল মর্টালিটি হচ্ছে, কেউ বলছে মায়েদের ডেলিভারির পরে যে একটা ইঞ্জেকশন দেয় অক্সিটোসিন, তার জন্য হতে পারে, কেউ বলছে ফ্লুইড। তার মানে এই যে ওষুধ সাপ্লাই নিয়ে কিন্তু একটা প্রশ্ন। ইভেন গত 1 মাসে ডিসেম্বর মাসে কিন্তু এনআরএস মেডিকেল কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে বা ন্যাশনাল মেডিকেল কলেজ, ক্যালকাটা মেডিকেল কলেজ, এরকম প্রায় 4-5টা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিন্তু স্বাস্থ্য ভবনে গেছে যে রিঙ্গার ল্যাক্টেট পেয়ে রাইগর হচ্ছে, ফিভার আসছে, পেশেন্ট খারাপ হচ্ছে, মা তাকে আইসিইউতে পাঠাতে হচ্ছে। তা সত্ত্বেও কিন্তু দেখুন মানে কতটা কি বলবো, মানে কতটা নির্মম হতে পারে শুধু কিছু টাকার জন্য, কিছু মানুষের কিছু মানে মুনাফার জন্য
যে এরকম তো অবস্থা, আজকে 5 জনের জানি না আমরা 5 জনই মারা যাবে কি না, কারণ আমি যা জানি একজন মা মারা গেছেন, কিন্তু বাকি 4 জনের অবস্থাও কিন্তু অর্গান ফেলিওর হচ্ছে, খুবই ক্রিটিক্যাল। একদম, আমরা শুধু খুবই প্রার্থনা critical। করতে পারি যে বাকি মানে 4 জন অন্তত কোথায়? সুস্থ আজকে হোক। এবং আরজি করে মানে আমি বলছি এই ঘটনা সামনে এসেছে, ভাবুন তো কত জায়গায় হয়তো কারণটাই ডিটেক্ট হয়নি, যে কি অবশ্যই কারণে একজন কারণ প্রসূতি বলবে মারা কে? যাচ্ছেন। আজকে যে অভয়ার মৃত্যু হলো সে তো কিছু কারণ, কিছু নিশ্চয়ই সত্য কিছু বলতে গিয়েছিল বলে তো তার হত্যাকাণ্ড হলো। আজকে এই যে রিঙ্গাল একটা দেখছে, কিন্তু ডাক্তাররা বলবে কাকে? বললে তো সে কিছু হয়ে যেতে পারে। ডক্টর চৌধুরী, আমি বলছি এই সরকারি নির্দেশিকা নিয়েও আমার প্রশ্ন আছে। আমি জানি না এর আগে কোনো নির্দেশিকায় বলা হয়েছে কিনা, কিন্তু প্রত্যেকটা নির্দেশিকায় আমি যখন বন্ধ করতে বলছি, অন্য জায়গায় বিকল্প ওষুধ কেনার কথা বলছি, তখন মানে আমি বলছি যে প্রকিউরড হয়েছে যে ওষুধটা, যেটা সরকারি হাসপাতালের হয়তো স্টোরে আছে, মজুত আছে, সেইটাকে নষ্ট করার কথা বা সেইটা রোগীদের হাতে যেন না পৌঁছয়, এই সতর্কবার্তা কিন্তু অন্তত এই নির্দেশিকায় নেই। আমি বলছি এটা তো হওয়া উচিত ছিল, প্রত্যেকটা নির্দেশিকায় আমায় লিখে দিতে হবে যে পেন্ডিং এনকোয়ারি, এটা যেন কোনো রোগীকে দেয়া না হয়, যেখানে আমি প্রোডাকশন বন্ধ করতে বলছি প্রায় 1 মাস আগে এই নির্দেশিকার। এমনিতেই সিএমএস বা ডিস্ট্রিক্ট রিজার্ভ স্টোরস, মেডিকেল কলেজে অনেকটাই ওষুধ মজুত রাখতে হয়, জরুরি জীবনদায়ী ওষুধ, স্যালাইন তো তার মধ্যে একটা অন্যতম। এটা তো খুব মারাত্মক যে আমি প্রথমেই বলবো যে এই কোম্পানির এই স্যালাইন আর ব্যবহার করা যাবে না, একদম প্রথম কথা, এটা প্রথম সেন্টেন্স এটাই হওয়া উচিত যে কোনো নির্দেশিকার। তারপরে তো আমি বলবো যে আমি বিকল্প কোথা থেকে নিচ্ছি। নিশ্চিতভাবেই বাজারে স্যালাইন অনেক কোম্পানি আছে, এটা নয় কি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল ছাড়া আর স্যালাইন কেউ তৈরি করে না, এরকম কোনো রেয়ার ড্রাগ কোম্পানি নয়। স্যালাইন অনেক কোম্পানি তৈরি করে, তো আমরা তাদের থেকে স্যালাইনগুলো নিতে পারতাম। আমার জরুরি এবং ভাষাটাও লক্ষ্য করুন যে যতক্ষণ না রিজিউম হচ্ছে ততক্ষণ তুমি এই বিকল্প ব্যবস্থাটা তোমার জন্য। তার মানে আমার মৃত্যু মিছিল চলুক, মানুষের জীবনের দাম এতই কম যে আমার কাছে যা আছে সে যাই তার মূল্য হোক, সেটুকুও আমি ছাড়বো না, সেটুকুও আমি ব্যবহার করবো, তাদের কয়েকটা জীবন গেলে যাক। এই নির্মমতা সত্যিই আমাদের লজ্জার। আমি এইখানে আমার পরের প্রতিবেদন রাখবো, সেটা হচ্ছে 2টো জেলায়, বেরারি এবং চিত্রদুর্গ জেলায়, এইখান থেকে এই কারখানা থেকে 11,425 বোতল এই ওষুধটি গেছিল। আমি কর্ণাটক সরকার নড়ে চড়ে বসেছে, কিন্তু আজকে পশ্চিমবঙ্গে যেখানে চোপড়া এই কারখানা, সেইখানে কেন এই সম্ভাবনা, আমি আবার বলছি জিজ্ঞাসার চিহ্ন আছে, কিন্তু এই সম্ভাবনাই বা উঠবে কি করে, কেন উঠবে, কোনো সভ্য সমাজে কি উঠতে পারে যে সেইটা একজন হবু মাকে দেয়া হয়েছে? পরের প্রতিবেদন। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফার্মা সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের সরবরাহ করা রিঙ্গার ল্যাকটেট ব্যবহারের ফলে প্রসূতি মৃত্যুর ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। বারবার একটাই প্রশ্ন উঠছে, দীর্ঘদিন ধরে এই ওষুধের প্রয়োগের ফলে প্রসূতিদের সমস্যা হচ্ছে, এমনকি মৃত্যু হচ্ছে বলে একের পর এক অভিযোগ ওঠার পরও কি করে এই ওষুধ মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতির দেহে প্রয়োগের অভিযোগ উঠল? কার গাফিলতিতে এক সদ্যজাত তার মাকে হারালো? এই ঘটনা অত্যন্ত ভয়ঙ্করতম ঘটনা। একটা স্যালাইন, একটা রোগী চিকিৎসা করাতে এসে স্যালাইন দিচ্ছে, ওষুধ দিচ্ছে, সেগুলো তার জীবন বাঁচাবে, অথচ তার জীবন আজকে কেড়ে নিচ্ছে, অথবা আজকে জীবন চলে যাচ্ছে। কিন্তু এই ওষুধ নিয়ে বিতর্ক তো আর আজকের নয়। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ সূত্রে খবর, 2024 সালে কর্ণাটকের বেলারি এবং চিত্রদুর্গ জেলায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থা 11,425 বোতল, টুমকুর জেলায় 11,400 বোতল, বেঙ্গালুরুতে 9,650 বোতল রিঙ্গার ল্যাকটেট সরবরাহ করে। এর জেরে বেলারি জেলা হাসপাতালে 5 প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে। অভিযোগ, সমস্ত বোতলই নিম্নমানের ফ্লুইডে ভরা ছিল। কর্ণাটকে এই সংস্থার সরবরাহ করা স্যালাইন নিয়ে 27টি অভিযোগ জমা পড়ে 2024 সালে। 3রা ডিসেম্বর কর্ণাটকে এই স্যালাইনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। সূত্রের দাবি, অতি নিম্নমানের স্যালাইন বলে রিপোর্ট দেয় ল্যাব। এই সংস্থার স্যালাইনের 16টি নমুনা ল্যাব পরীক্ষায় ফেল করে, নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা যথেষ্ট গুণমানের নয় বলে জানিয়ে দেয় কর্ণাটকের ড্রাগ কন্ট্রোল বিভাগ। কর্ণাটকের স্বাস্থ্য সচিব কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগকে বিষয়টা জানায়। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ যোগাযোগ করে কলকাতাতে তাদের দপ্তরে। যৌথ তদন্তকারী দল গঠন করা হয়। 4 থেকে 6 ডিসেম্বর পর্যন্ত 3 দিন ধরে চোপড়ার 3 মাইল হাটে সংস্থার প্লান্টে চলে অভিযান। 10ই ডিসেম্বর উৎপাদন বন্ধের নির্দেশ জারি করে রাজ্য ড্রাগ কন্ট্রোল। মেদিনীপুর মেডিকেল কলেজের এই দুর্ভাগ্যজনক ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি।
কিন্তু এই স্যালাইন নিয়ে অভিযোগ নতুন নয়। যেমন বারুইপুর হাসপাতালে সুপার অভিযোগ জানান, স্যালাইনের মধ্যে ফাঙ্গাস জাতীয় কিছু ভাসতে দেখা যায়, যা থেকে রোগীর শরীরে সংক্রমণ ঘটতে পারে। এ নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তরকে অভিযোগ জানান তারা। সরিয়ে ফেলা হয় সেই ব্যাচের সমস্ত স্যালাইন। নভেম্বরে স্টেট ড্রাগ কন্ট্রোল যে ৪৪ রকম ওষুধ নিয়ে সতর্ক বার্তা দিয়েছিল, তার মধ্যে ছিল এই রিঙ্গার ল্যাকটেট স্যালাইনও। যখনই মনে করা হবে যে রোগী বা রোগিনীর শরীর থেকে অনেক বেশি রক্তক্ষরণ হবে এবং তার শরীর থেকে জল বেরিয়ে যাবে, সেই জল এবং রক্তকে ঠিক মতো রিপ্লেস করা, তাহলে রক্তর বদলে জল দিয়ে তাকে রুগীকে চাঙ্গা করে রাখা। সর্বোপরি রিঙ্গার ল্যাকটেটের মধ্যে ল্যাকটেট কথাটা আছে, ওই ল্যাকটেটটা থাকার জন্য শরীরে মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে না, কিছু কার্বোহাইড্রেট উপাদানও ওখানে এনার্জি হিসাবে দিয়ে দেয়। এই জন্য এটা হচ্ছে সর্বোত্তম তরল জাতীয় ইন্ট্রাভেনাস ফ্লুইড, যেটা কিনা রোগীর জন্য অপরিহার্য। কিন্তু প্রশ্ন হলো, এত বিতর্ক নিষেধাজ্ঞার পরও মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতির এই স্যালাইন প্রয়োগের ফলে মৃত্যুর অভিযোগ কেন উঠল? সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি জুনিয়র ডক্টর বিপ্রেশ চক্রবর্তীর কাছে যাব। ডক্টর চক্রবর্তী, এক হচ্ছে যে যখন আরজি করের আন্দোলন চলছে তখন জুনিয়র ডাক্তাররা বারবার এই প্রশ্ন তুলছিলেন যে আমাদের বলির পাঠা হতে হচ্ছে, তার কারণ ওষুধ ইঞ্জেকশনগুলো আমাদের হাত দিয়েই রোগীর হাতে যায় এবং রোগীর কোনো কিছু গোলমাল হলে রোষের প্রথম শিকার জুনিয়র ডাক্তাররাই হন। আমি বলছি এই ওষুধগুলো নিম্নমানের। এর পরে আমি গোটা দেশের চেহারাটাও আসবো যে ভেজাল, বাতিল, নিষিদ্ধ হওয়া ওষুধ স্টোর থেকে ওয়ার্ডে গিয়ে আলটিমেটলি জুনিয়র ডাক্তারের হাত ধরেই রোগীর শরীরে ঢুকছে। আমি বলছি এই ওষুধ যদি মৃত্যুর কারণ হয় তার দায় কার? দেখুন, আজকে যে ঘটনা নিয়ে আলোচনা সভা হচ্ছে আমি একদমই অবাক নই, বিকজ আমরা তো ওয়ার্ডে ডেইলি কাজ করছি। যেটা বিশ্বাস স্যার বললেন, আমাদের গাইনির এইচওডি স্যার ছিলেন, রিঙ্গার ল্যাকটেট হচ্ছে আমাদের বডির মোস্ট ফিজিওলজিক্যাল স্যালাইন, এবং এই যে এত রিয়াকশন এত কিছু হচ্ছে না, খুব দুর্ভাগ্যবশত ব্যাপার। আরএল এই আইভি ফ্লুইডটা না আমরা বডি ইউজই করতে পারি না। যখনই কাউকে দেওয়া হচ্ছে, ইটস লাইক অনেক লম্বা ঘটনা, অনেক বছরের ঘটনা আমি বলবো দাদা। যখনই দেওয়া হচ্ছে রিয়াকশান হচ্ছে, পেশেন্টের জ্বর চলে আসছে, এবং আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি, আমাদের ওয়ার্ডে কোনো পেশেন্টের জ্বর এলে সবার আগে আমরা দেখি পেশেন্টের আরএল চলছে কিনা। একদম বেসিক কথা বলছি, একদম তাই। আরএল চলছে কিনা, পেশেন্টের রাইগার হচ্ছে, সিস্টার জানেন, আমরা সবার আগে ফ্লুইডটা বন্ধ করছি এবং ইমিডিয়েটলি আরএল চেঞ্জ, নর্মাল স্যালাইন। এবং ওয়ার্ডের যা আরএল থেকে নর্মাল স্যালাইন, ডিএনএস, 5D সব হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালে সাপ্লাই হয়। এবং নট অনলি এটা, তো দর্শকদের বলি যে আপনি এসএসকেএম হাসপাতাল, রাজ্যের সব থেকে বড় সরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত, সেইখানকার আপনার অভিজ্ঞতা বলছেন এইরকম। কারণ এই প্রোডাক্ট তো সব হাসপাতালে সাপ্লাই হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার যে কোম্পানির থেকে প্রোডাক্ট দিতে সব সরকারি হাসপাতালে সাপ্লাই হচ্ছে। এবং সেটা শুধু আজকে ম্যাটারনাল মর্টালিটি হয়েছে বলে চারদিকে তো আলোড়ন হচ্ছে, অনেক এমন মর্টালিটি তো হয়েও গেছে, সেটা ডিটেক্ট হয়েছে অন্য কোনো কারণ মনে হয়েছে, বা সেটা তো আমরা ভাবিও নি, না হয়তো রোগীর পরিবার বুঝতে পারেননি, ডাক্তারবাবু বুঝতে পারেনি, হতেই তো পারে, কত সামনে আসে। আরএল ইউজ করা একদম জেনুইনলি বলছি ভীষণ রিস্কি এখনকার দিনে। আমরা আরএল এর জায়গায় রিলেটিভলি এই কোম্পানির এনএসএ রিঅ্যাকশন একটু কম হয়। আরএল দেওয়া হচ্ছে মানে এমন সময় ওয়ার্ড এরকম হয়, যদি 10টা পেশেন্ট থাকে, 10টা পেশেন্ট একসাথে জ্বর আসছে, হয়তো স্টেবল পেশেন্ট ছিল, ছুটির প্ল্যান ছিল, কাল বা পরশু ছুটি করে দেবো, সবার জ্বর চলে এসছে, কারণ আরএল চলেছে। মানে এটাই মজার ব্যাপার যে আরএলটাই হচ্ছে মোস্ট ফিজিওলজিক্যাল স্যালাইন, আইডিয়ালি সেটাই আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা উচিত। এবং সেটা সাথে আজকে আরএল নিয়ে হচ্ছে, আমি খুব অবাক হব না আজকের থেকে কয়েক বছর বাদে হয়তো আপনি কোনো ওষুধ নিয়েও পাবেন। প্রচুর এরকম হয়, পেশেন্টের ইনফেকশন হয়ে আছে, কাউন্টস প্রচুর বেশি আছে, অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, কিছুতে জ্বর কমছে না, কিছুতে কাউন্ট কমছে না, কিছুতেই কমছে না। নট অনলি দ্যাট, সেটা শুধু রেজিস্ট্যান্ট ইনফেকশন থেকে হচ্ছে, কারণ যে অ্যান্টিবায়োটিকটা আমরা তো যেটা সাপ্লাই পাচ্ছি সরকারি হাসপাতালে সাপ্লাই করছি, সেটাই দেওয়া হচ্ছে। ম্যাক্সিমাম টাইমে দেখা যাচ্ছে হয়তো সাথে রেসপন্স আসছে না। এবার আমাদের পক্ষে তো আর পসিবল না, সেটা গরিব মানুষ আসছে, তাকে দিয়ে কিনিয়ে সেটা দেওয়াটাও বেআইনি, আর দ্বিতীয় কথা দেওয়া পসিবল। আপনারা রিফিউজ করতে পারেন যে এই ওষুধ আমার সন্দেহ হচ্ছে, এটা আমি দেবো না, স্টপ হিয়ার। দেখুন, রিফিউজ করবো, কিছুটা একটা দিতে হবে প্রমাণ। এবার সেটা আমার বা ওয়ার্ডের যারা সিস্টার সবারই হাত পা বাঁধা, কারণ সিস্টার সামান্য একজন ওয়ার্ডের একজন স্টাফ, আমরা একজন সামান্য জুনিয়র ডাক্তারি, বা আমাদের স্যারেরাও যারা আছেন, যা সাপ্লাই আসবে সেটাই দিতে হবে। এবার সেই যে সাপ্লাই যারা নিচ্ছে হাসপাতালে, তাদের তো কিছু করার নেই, কারণ গভর্নমেন্ট থেকে যাদের সাথে টেন্ডার হচ্ছে, তারা যে সাপ্লাই করছে, তারা যদি সেই কোয়ালিটি কন্ট্রোলগুলো মেনটেন না করে, তাহলে কী করে হবে? এবং এই ঘটনাগুলো আজকে কর্ণাটকে ঘটনা হয়েছে কয়েক মাস আগে, তারপরে এত আলোড়ন হয়েছে, পশ্চিমবঙ্গ তাহলে কী করছিল?
আমি এগিয়ে বাংলা একটা সিউডো কনফিডেন্স নিয়ে তো চললে হবে না, বাংলাকে তো সত্যি এগোতে হবে, এবং সেই স্বাস্থ্যকে যখন এগোতে হবে তখন আত্মসমালোচনাগুলো করা খুব দরকার। আমি শুধু নিজেকে বলে দিচ্ছি আমি 1 নম্বর, চোখ কান নাক বন্ধ করে বলে দিচ্ছি আমি 1 নম্বর, সেটা হয় না। মানে এই কি জিনিসগুলোকে দেখতে ভয়ঙ্কর, হবে। এরকম জ্বর বা ইনফেকশন দেখলে আমি ওটা বন্ধ করে দিচ্ছি, তার মানে কোথাও আমার গাট ফিলিং কাজ করছে যে ওখান থেকে হতে পারছে। আপনি এটা মারাত্মক কথা বললেন ডক্টর চৌধুরী, যে এদের হাত এত লম্বা, মানে আমি বলছি এরা অনেক কিছু করতে পারে। আমি বলছি যে এটা কেন বললেন, মানে কতটা বিপজ্জনক এই কোম্পানি এবং এই লবি? এটা দেখেই বোঝা যায় এক সময় কোনো অর্ডারে বলা হচ্ছে না কি যা সাপ্লাই হচ্ছে সেগুলোকে ব্যবহার না করো, প্রোডাকশন বন্ধ করো, ইউজ করো না, খুব মিহি কথা একদম। মানে আমি বলছি যেটা একজন জুনিয়র ডাক্তার বুঝতে পাচ্ছেন, সেটা নার্স বুঝতে পাচ্ছেন, সেটা হসপিটাল অথরিটি বুঝতে পাচ্ছেন না। এর আগেও একবার দেখবেন এখানে আলোচনা হয়েছিল জাল ওষুধ সরকারি হাসপাতালে কিভাবে আসছে, তার পরীক্ষার মান কি, কোথায় পরীক্ষা হচ্ছে, ল্যাবরেটরি ঠিক করছে কিনা, এই সমগ্র একটা চক্র, এবং এই চক্র এত গভীরে প্রবেশ করছে যে এর সমূলে উৎপাদন করা ছাড়া মানুষের জীবন নিরাপদ নয়। এবং সবচেয়ে মানে আমার লজ্জা লাগে এই নামটার সামনে পশ্চিমবঙ্গ কথাটা জুড়ে গেছে, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল। এই আমার লজ্জা রাখি কোথায়? আমরা বাংলার মানে নাম ডুবিয়ে দিচ্ছে এরকম কোম্পানি। আমি দেবনারায়ণ সরকারের কাছে যাব। দেবনারায়ণ দা, এমনিতে আমি ভাবছিলাম যে জঙ্গি ধরতে আসাম পুলিশ আর কাশ্মীর পুলিশ আসছে, কর্ণাটকে ড্রাগ কন্ট্রোল রেড করে এখানে জানাচ্ছে, তখন আমরা জানতে পারছি মানে জঙ্গি থেকে ওষুধ অন্য রাজ্য অন্য এজেন্সি আগে জানতে পারছে, এবং তারপর আমরা জানতে পারছি। পুলিশ প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন, তারা মানে কি করছে প্রশ্ন তো উঠবেই। নিঃশব্দে কত মানুষের অসুস্থ হয়েছেন, কত মানুষ মারা গেছেন, সেই হিসেব কোনো দিন পাওয়া যাবে না। কিন্তু আমার প্রশ্ন, যখন ডাক্তারবাবুরা বুঝতে পাচ্ছেন, যখন একটা মানে অশনি সংকেত দেখতে পাচ্ছেন, তখন পুরো সিস্টেমটা কেন রুখে দাঁড়াচ্ছে না? দেখুন, একটা কথা বলে, ডিজায়ার অফ হ্যাভিং ইজ দ্য সিন অফ কভিটিয়াসনেস। মানে মানুষের আকাঙ্ক্ষা বাড়তে বাড়তে একটা পাপের মানে লোভের পাপে পরিণত হয়, শেক্সপিয়ার যেটা বলেছিল, আসলে তাই। আর আমার দুটো সিস্টেম, সেই লোভ যারা করেছে সেই লোভী এবং পাপীদের শাস্তি দিতে হবে। নিশ্চয়ই। আমার প্রশ্ন দুটো কথা, যে কথা সরকারের ক্ষেত্রে আমার বক্তব্য, আমি যেটা বলবো, দ্য প্রাইস অফ গ্রেটনেস ইজ রেসপন্সিবিলিটি। মহত্বের দাম, দায়িত্ব কি? একটা মহত্বের দাম। আজকে যখন কর্ণাটক সরকার 2023-এ এই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করলো এবং তারা সেটা বরবাদ করলো এবং বাদ দিল, আজকে আমার সরকার সেই জিনিসটা কেন করলো না? আমি কথা না, মানুষকে মেরে ফেলছে। যে কর্ণাটক সরকার এসে ইনভেস্টিগেট করে চোপড়ার কোম্পানিকে সেখানে বাতিল করলো, আজকে আমার সরকার এটাকে কেন বাতিল করলো না? দাঁড়ান, কথাটা শুনুন। প্রাইস বারবার করছে কি? মহত্বের দাম হলো দায়িত্ব। মারাত্মক কথা উইনস্টন চার্চিল বলেছিল, দায়িত্ব মানে মহত্বের দাম। এটা কি মহত্বের দাম? আর ডাক্তারবাবুরা যেটা বলছে, কোনো কিছু প্রেসক্রাইব করতে গেলে ভয় করে, এটা কাজ নাও হতে পারে। এটা কেন হবে? মুখ্যমন্ত্রীকে করজোড়ে অনুরোধ, এই জিনিসগুলো রিভাইভ করুন। পশ্চিমবঙ্গের এই জিনিসটা মারাত্মক। কাউকে মারা যায়, নিশ্চয়ই আপনি চিকিৎসার ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার করুন, বিভিন্নভাবে চিকিৎসক করুন, বিভিন্নভাবে চেষ্টা করছেন। এই যে দুর্নীতিগুলো হচ্ছে, মানুষকে মেরে ফেলছে। ঔষধ দেবেন না দরকার নেই, কিন্তু খারাপ ওষুধ দিয়ে দরিদ্র মানুষ, হয়তো বড় লোক সে বাইরের থেকে কিনতে পারে, দরিদ্র লোককে মেরে ফেলবেন না। প্রাইস আপনি প্রসঙ্গটা তুললেন, তাই আমি বলছি যে ধরুন না আপনার কাছেই যাচ্ছি, এক সেকেন্ড। সেটা হচ্ছে ধরুন ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ভীষণ ভালো উদ্যোগ। আপনি মানছেন তো? এক সেকেন্ড, ওনার সময়ের মধ্যে না দেবনারায়ণ দা, খুব ভালো উদ্যোগ, ন্যায্য মূল্যের ওষুধের দোকান। কিন্তু আমি বলছি বারবার যে ওষুধগুলো নিয়ে কমপ্লেন হচ্ছে, তার ভিজিলেন্স কোথায়, তার টেস্ট কোথায়? হ্যাভিং ইজ দ্য সিন অফ কভিটিয়াসনেস। মানে এই ওরা পেতে না, ওরা একটা বিরাট লোভের পাপে পরিবর্তন, আরো করি খারাপ করি, মানুষ পড়ে যায়, আমার ব্যবসা বাড়ো। এটা কোনোদিন উচিত না। দরকার হলে চোপড়ার কারখানা বন্ধ করে তাদেরকে হাজতে পড়ুন, পরিষ্কার কথা। এই হলো মোদ্দা কথাটা। শুনুন, চিকিৎসা একটা মারাত্মক জিনিস। যে নোবেল প্রফেশনে আপনি হাত দিয়েছেন, সত্যি অনেক পরিবর্তন আমরা করেছি। অবশ্যই ইনফ্রাস্ট্রাকচার, সে ফিজিক্যাল হোক আর ম্যানুয়াল হোক, প্রত্যেকটা ক্ষেত্রে। কিন্তু এই যে ওষুধটা, এইটাকে সত্যি পরিবর্তন করতে হবে। এটা এ নিয়ে কোনো প্রশ্ন নেই। দৃষ্টিভঙ্গি এবং অ্যাপ্রোচ, আমি দেবনারায়ণ দাকেই দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বাম আমলে ভুল কিটের জন্য শিশু মৃত্যু হয়েছিল,
রুখে দাঁড়িয়েছিলেন, কি বলেছিলেন আপনাদের দেখাবো, এবং কিভাবে একেবারে সরাসরি বলেছিলেন যে যদি হাসপাতালে কোনো রকম কারু অবহেলা থাকে এই সব বিষয়ে কম্প্রোমাইজ করা যায় না, মানুষের প্রাণ নিয়ে কথা। আজকে গোটা সিস্টেমটা এই বাক্যটার সামনে দাঁড় করিয়ে দিন, কি কি দুটো ছবি আসবে। আমি একবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কি বলেছিলেন, এই শিশু মৃত্যু হয়েছিল বাম আমলে ভুল কিট ব্যবহারের জন্য, কি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া দেখাবো। এক সময় হয়েছিল শিশু হসপিটালে, সেটা হচ্ছে কিট ব্যবহার করেছিল, যেটা তদন্ত করে জানা গিয়েছিল এই ভুল কিট ব্যবহার করার জন্য হয়েছে। সেটা একটা ভুল কিট ব্যবহার করা হয়েছিল বলে রং কিট ব্যবহার করা হয়েছিল। যদি হাসপাতালে, আমি আপনাদের আবার বলছি, কোনো রকম কারো অবহেলা থাকে এইসব ব্যাপারে কম্প্রোমাইজ করা যায় না, মানুষের প্রাণ নিয়ে কথা। 2011-তে দেবনারায়ণ দা যখন তৃণমূল সরকার ক্ষমতায় আসছে, তখনকার যে ইস্তেহার বিধানসভা ভোটে, তাতে পরিষ্কার এই রাজ্যে শিশু মৃত্যুর কথা বলা ছিল যে পশ্চিমবঙ্গে মহারাষ্ট্রের তুলনায় বেশি শিশু মৃত্যু হয়, ত্রিপুরার তুলনায় বেশি হয়। সেই পরিসংখ্যান দিয়ে তৃণমূল ক্ষমতায় এলে তার সিস্টেমটা চেঞ্জ করার কথা বলা ছিল কোট আনকোট অদক্ষ দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্য পরিষেবা পশ্চিমবঙ্গে নিম্নবিত্ত শ্রেণীর জীবনে এক অশনি সংকেত নিয়ে এসেছে। গ্রামীণ দরিদ্র মানুষকে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত করা হয়েছে। আমি বলছি প্রসূতি মৃত্যু নিয়ে এত আলাদা উল্লেখ করে আজকে তো এই প্রশ্নগুলোর সামনে এই সরকারকেই জানাতে হবে। এই জিনিসটাকে শুনুন, পরিষ্কার যাদের আপনারা কন্ট্রাক্ট দিচ্ছেন বাতিল করে দিন, নতুন করে পরিষ্কার কন্ট্রাক্ট দিন, এবং পরিচ্ছন্ন নিশ্চয়ই দরকার নেই। উনি যখন করতে পারছেন অন্যায়, শুনুন মুখ্যমন্ত্রী বলবেন না, যেটা ওনাকে বোঝানো হয় যাতে দেওয়া হয় তারা পায়, কিন্তু না এ কম পয়সায় দিল, ওই ওষুধ দিল না, প্রকৃত ওষুধ এবং প্রত্যেকটা ওষুধ ভালো। আমাদের পশ্চিমবঙ্গে ভালো অবশ্যই না, জাল ওষুধ করা যাবে না, মানুষকে মৃত্যু মুখে পড়তে দেওয়া যাবে না। অবশ্যই আপনাদের সঙ্গে আমি একমত। কিন্তু শঙ্কুর কাছে যাওয়ার আগে আমি দ্রুত, মানে শঙ্কু নিঃসন্দেহে এটা নিয়ে বলতে চাইছে, এটা নিয়ে তো বলবেই, কিন্তু পাশাপাশি সাধারণ ছবিটা ঠিক কিরকম? মারাত্মক একটা রিপোর্ট সামনে এসেছে গোটা দেশ নিয়ে। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের তরফে বলা হয়েছে 44টা নিম্নমানের ওষুধে বাজার ছেয়ে গেছে সব রাজ্যে, লক্ষ্য করুন। এবং সেই ওষুধগুলোর মধ্যে হার্টের ওষুধ যেরকম প্রেশার কিংবা সুগারের ওষুধ আছে, ডায়রিয়ার ওষুধ আছে, অ্যান্টিবায়োটিক্স আছে, প্যারাসিটামল আছে। অর্থাৎ যে জনপ্রিয় ব্র্যান্ডগুলো আপনি মুড়িমুড়কির মতো অথবা বৈধ প্রেসক্রিপশন নিয়ে খেতে শুরু করেছেন, কাজ হচ্ছে না অথবা হচ্ছে কি না, কোথায় সমস্যা হচ্ছে বুঝতে পারছেন না, সেই রিপোর্ট আমাদের চমকে দিয়েছে। গোটা দেশের ছবিটাও ভয়াবহ। দেখাবো। রাজ্যে উৎপাদনে ও ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে, সেই ওষুধ দেওয়াতেই মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠল। একদিনের শিশু মা হারালো চিরতরে। অনেকে বলছেন ওষুধের গুণগত মান ঠিক না হলে তা যে কি ভয়ঙ্কর হতে পারে তার ঠিক নেই। কিন্তু এরকম কোনো ওষুধ আমার, আপনার বা আমাদের বাড়ির লোকের শরীরে যাচ্ছে না তো? আশঙ্কাটা থেকে যাচ্ছে, কারণ খোদ সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের তরফে সম্প্রতি বলা হয়েছে এই মুহূর্তে প্রায় 44 রকমের নিম্নমানের ওষুধ গোটা দেশের বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে। আমাদের একটা এতদিনের প্র্যাকটিস থেকে আমরা বুঝতে পারি যে এই পেশেন্টের এই সুগার থাকলে এই ওষুধটা এইভাবে শুরু করা উচিত, তারপর আমরা গ্র্যাজুয়ালি টাইট্রেট করবো ডোজ। হাইপার টেনশনও তাই গ্র্যাজুয়ালি টাইট্রেট করা হয়। এবার যদি দেখা যায় যে ওষুধটা খাওয়াচ্ছি, বাড়াচ্ছি, কোনো কাজ হচ্ছে না, তখন আমাদের মনে হয় যে প্রবাবলি এই ওষুধটা ওনার ক্ষেত্রে রেজিস্ট্যান্ট, যে মেকানিজমে কাজ করবে সেটা করছে না। কিন্তু এটা যদি ব্যাড কোয়ালিটি অফ প্রোডাক্ট হয় তাহলে তো আমাদের ভাবনা চিন্তাটাই অন্যদিকে ঘুরে গেল। হ্যাঁ, তখন আমরা আননেসেসারি আরেকটু হায়ার মেডিসিনে চলে গেলাম, যেটা ওনার পক্ষে দরকার ছিল না। যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ। এই 44 রকমের ওষুধের মধ্যে কোন কোন ওষুধ আছে শুনলে আপনিও চমকে উঠবেন। অ্যান্টিবায়োটিক, হার্টের সমস্যার ওষুধ, ডায়রিয়া, প্যারাসিটামল, যা যে কোনো বাড়িতে খুঁজলেই পাওয়া যাবে। এমনকি জ্বর, পেট খারাপের মতো সমস্যা অনেকে নিজে থেকেই খেয়ে নেন। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের তরফে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই ওষুধগুলোর উপাদানের মধ্যে ভেজাল মেশানো রয়েছে। ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, নভেম্বরে যে নমুনা পরীক্ষা হয়েছিল তার রিপোর্টের ভিত্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে। একথা শোনার পর অনেকেই একরাশ আশঙ্কা নিয়ে বলছেন, তাহলে এতদিন যে ওষুধ খেয়েছি তার মধ্যেও কি ভেজাল ওষুধ ছিল? ভবিষ্যতে তার প্রতিক্রিয়া কি ভয়ঙ্কর হতে পারে? রোগীদের তো কোনো লাভই হবে না, কারণ যেটা একটা সাবস্ট্যান্ডার্ড, তার যতটুকু শরীরে যাওয়ার কথা ততটুকু শরীরে তো ঢুকছেই না। অর্থাৎ রোগীর তো কোনো ক্ষতি হবে না, উপকার হবে না। উল্টে যেটা হতে পারে,
তার ভেতরে যদি কোনো রকম অন্য কিছু মেশানো থাকে, যেটাকে আমরা বলি অ্যাডাল্টারেটেড ড্রাগ বা স্পুরিয়াস, কিছুই থাকে না, ক্যাপসুলের ভেতরে ধুলো, তো সেটা তো কোনো কাজ হবে না, উল্টে পেশেন্টের ক্ষতি হবে। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল যে 44 রকমের ওষুধের তালিকা দিয়েছে তাতে রয়েছে প্রোমেথাজিন, গ্লেমেপ্রাইড, অ্যাসপিরিন গ্যাস্ট্রো রেজিস্ট্যান্ট ট্যাবলেট, ক্যালসিয়াম ও ভিটামিন D3 ট্যাবলেট, প্যারাসিটামলের মতো ওষুধ। আরও মারাত্মক বিষয় কি জানেন? সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের তরফে উল্লেখ করা হয়েছে এই 44 রকমের ওষুধের মধ্যে রয়েছে সিজারের পর রক্তক্ষরণ ঠেকানোর মতো ওষুধও। কম্পাউন্ড সোডিয়াম ল্যাকটেট ইনজেকশন নামক যে ওষুধ ব্যবহার করা হয় তাতে জীবাণুর উপস্থিতি মিলেছে বলে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের তরফে উল্লেখ করা হয়েছে। কিন্তু এই ধরনের নিম্নমানের ওষুধ এতদিন ধরে বাজারে চলছে কি করে? কোথায় নজরদারি? মানুষের রোগ বা অসুস্থতা যেমন স্বাভাবিক ঘটনা, আর তা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ যেমন ওষুধের দ্বারস্থ হবেনই চিকিৎসকদের পরামর্শ, সেটাও বাস্তবতা। আর এই জায়গাটাতেই ব্যবসাদাররা, কালোবাজারিরা, তারা মানুষকে ঠকানোর এই কাজে নামেন। আমার প্রশাসন নির্বিকার, যাদের দেখার কথা ড্রাগ কন্ট্রোলার এবং তার অফিস, তারা নির্বিকার দিবানিদ্রায় আছেন। এই যে সেলের মার্কেট চলছে ওই ফেয়ার প্রাইস সব হাসপাতালগুলোতে, সেই ওষুধের গুণমান নিয়ে বা সেই গুণমান ঠিকঠাক আছে কিনা সেটাও কি কোনোদিন আমাদের যে দপ্তর আছে তারা সেটা গুণমান বিচার করে? রোগভোগ থেকে মুক্তি পেতে ওষুধ খাওয়া, কিন্তু সেই ওষুধেই যদি মেশানো থাকে ভেজালের বিষ, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? ঝিলং করঞ্জের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, আমি পরিষ্কার বলছি, এই 44টা ওষুধের মধ্যে এমন বহু ওষুধ আছে আমরা যারা 7 জন এখানে বসে আছি অথবা কোটি কোটি মানুষ দেখছেন তাদের নিয়মিত খেতে হচ্ছে। সুতরাং এটা মারাত্মক, কোনো সন্দেহ নেই। আমি সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের এই রিপোর্ট, এটার পরবর্তী ক্ষেত্রে রাজ্যগুলো কি ব্যবস্থা নিচ্ছে সেখানে কিন্তু কিচ্ছু পাচ্ছি না, যেটা আরও চিন্তার। আমি শঙ্কুর কাছে যাব। শঙ্কু, আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে নির্বাচনী বন্ডে যদি এই ওষুধ কোম্পানিগুলো, যাদের হাত খানিকক্ষণ আগে ডক্টর চৌধুরী বলছিলেন এত লম্বা, তারা যদি ওই বিপুল টাকা না দিত বিভিন্ন রাজনৈতিক দলকে, কেন্দ্র এবং রাজ্য সরকার যারা চালায় সেই রাজনৈতিক দলগুলো সহ, তাহলে জীবনদায়ী ওষুধের দাম এই গত কয়েক মাস আগে একটার পর একটা অনুষ্ঠান করেছিলাম কিভাবে নিঃশব্দে অনেকটা বেড়ে গেল, সেটাও বাড়তো না। আর ওষুধ কোম্পানিগুলোর খুব তাদের ওপরে যে জরুরি ভিজিলেন্সটা, সেটাও বোধহয় আরেকটু করা হতো। অর্থাৎ এই 44টা এসে হঠাৎ ওয়ান ফাইন মর্নিং সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের রিপোর্টটা পড়ে চমকে উঠতে হতো না। মানবে শঙ্কু? সুমনদা, প্রথম কথা হচ্ছে যে যদি দেখা যায় কেউ কোনো রাজনৈতিক দলের নির্বাচনী ফান্ডে টাকা দিয়েছেন এবং তার বদলে কোনো বেআইনি ওষুধ ব্যবসার সুযোগ পেয়ে গেছেন, তাহলে অবশ্যই সেটা ক্রাইম এবং তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত। এবং তাতে যদি কোনো রাজনৈতিক নেতা ইনভলভ থাকেন অবশ্যই নেওয়া উচিত। এই যেমন ধরুন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, আমি এক্সপেক্ট করেছি এরপরে নিশ্চয়ই আপনাদের একটা খবর আসবে যে এই কোম্পানির কারা মালিক। কৈলাস কুমার, নীরাজ মিত্তাল, মুকুল ঘোষ, এদের তৃণমূল নেতার কোন নেতার সাথে কানেকশান আছে খবর নিতে হবে, জানতে হবে। তাহলে আপনারা বুঝে যাবেন যে কেন এই ওষুধ কোম্পানিকে ব্যান করা হয়নি। কর্ণাটকের ইনসিডেন্ট হওয়ার পরেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আচ্ছা, আমার কথা ছেড়ে দিন, আমার হয়ে আজকে পুরোটা দেবনারায়ণদা বলে দিয়েছেন, তাই দেবনারায়ণদার হয়ে 2 লাইন বলবো। আমি আজকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি কোনোদিন নাম করি না, মাননীয় সাধারণ সম্পাদকের প্রশংসা করি। উনি নিজের চিকিৎসা এই রাজ্যে করান না, চোখের চিকিৎসা, ওনার চোখের 12টা বাজিয়ে দিচ্ছে এখানকার চিকিৎসা ব্যবস্থা। আমি ওনাকে অ্যাপ্রিসিয়েট করি। উনি সেবাশ্রয় করেছেন কেন? কারণ ওনার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং তার টিমের ওপর ভরসা নেই, তারা ডুবিয়ে দিয়েছেন, আরও ক্ষতি করে দিতে পারেন। তাই ওখানকার যারা ডায়মন্ড হারবারের লোক, তাদের চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা করেছেন, আলাদা নজরদারি করেছেন। লোকে হসপিটালে যাচ্ছে না, ওখানে চলে যাচ্ছে। স্বাস্থ্য দপ্তর পুরো ব্যর্থ এবং অপদার্থ লোকে কেউ কেউ ইচ্ছা করে বলছে, আমার শুনতে খুব খারাপ লাগছে। এবং আমি আপনাকে সব থেকে কঠিন জায়গা বলবো, সুমনদা কোনোদিন পিজিতে যাবেন, ও তো ওখানে চিকিৎসা করে। আমাকে বহু আমাদের গরিব রোগীদের নিয়ে যেতে হয় ভর্তির জন্য, ওখানে বড় বড় করে লেখা আছে 70% হচ্ছে পয়সা নেওয়া হয় না, গরিবদের জন্য ওষুধের ব্যবস্থা করা হয়। ওই প্রত্যেকটা ওষুধ টেস্ট করা হোক, দেখবেন কোনোটা কাজ করে না। আমার মার্জনা করবেন, আমি জ্বর হলে ক্যালপল ওখান থেকে কিনে খেয়েছি, কোনো কাজ করেনি। আমি বলতে খারাপ লাগছে আমার, কিন্তু এইটা চেক করার এই রাজ্যে কোনো ব্যবস্থা নেই। আমি ঘুরেছি, এখানকার টেস্টিং ল্যাবে গেছি, খুঁজে পাইনি। আমি আপনাকে একটা কথা বলছি, এই যে স্যালাইনের কথা বলা হচ্ছে, ভুল হলে ডাক্তারবাবুরা ঠিক করে দেবেন। এই স্যালাইনটা ক্যাট ক্যাটাগরির মধ্যে পড়ে। এইটা কোনো হসপিটাল, মেদিনীপুরের আলাদা করে হসপিটাল কিনতে পারে না। এটা সেন্ট্রাল মেডিকেল স্টোর আছে, স্বাস্থ্য ভবনের আন্ডারে এটা হয়, তারা একসাথে পুরোটা কেনে। তাহলে তারা যদি ব্যাচটা ব্যান করে দিল, তাহলে সেই ব্যাচটা মেদিনীপুরে চলছে, আপনার মনিটরিং আপনি ব্যবস্থা নেননি। এরপর আপনার লাস্ট প্রশ্ন, আপনি কি ভাবেন এই তদন্তে তো কিছু বেরোবে? এখনো
পর্যন্ত ওই প্রিন্সিপালকে ওখানে পদে রেখে দেওয়া হয়েছে, উনি বলছেন ইনভেস্টিগেশন করবেন, ওনার জন্যই তো আজকে এই মৃত্যু হয়েছে। এখানে তো খুনের মামলা করা উচিত। আজকে সেই নারায়ণ স্বরূপ নিগম দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন, যার জন্য আরজি করের ইনসিডেন্ট হয়েছে, যাকে রাখবার জন্য একটা রাজ্য সরকার কোমর বেঁধে নেমে পড়লো, এখনো পর্যন্ত তার এগেইনস্টে ব্যবস্থা কিন্তু হয়নি। পাশাপাশি এটাও বলতে হবে যে ছবিগুলো তুমি এই রাজ্যের বলছো, ইউপির সেই ড্রাগ মাফিয়া গত অক্টোবরে যার জাল ওষুধের কারখানায় রেড হলো, 10 জন অ্যারেস্ট হলো, সে আবার জামিনে বেরিয়ে পড়েছে এবং সেই কারখানা চালু হয়েছে। এই খবর রাখো কি? ওখানে একটা বিজেপির সরকার, সরকার ওখানে ব্যবস্থা নেয়, ওখানে মূল্যবাজার চালায়, কিন্তু বড় বাজারে ওরা ব্যবসা করতে দেন। আপনি ভাবুন কর্ণাটকে ব্যবসা হচ্ছে, কিন্তু আমি বলছি কাঞ্চন মূল্যের সমস্ত বিক্রি হয়। আপনার রসুনগুলো আজকে মেলাবেন বাড়ি গিয়ে, পশ্চিম বাংলার আছে ওষুধ খাবেন, মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, প্রেসার কমান, প্রেসার কমান। আমি উদ্বিগ্ন, ওষুধ কাজ করছে না, কি ওষুধ খেয়েছেন? তৃণমূলের ওষুধ, সেই জন্য কাজ করছে না, প্রেসার বেড়ে গেছে। আমি এই বিভাজনেও খুব বিরোধী, সেটা তোমার রাজ্য আমার রাজ্য, গোটা দেশ এবং এই রাজ্য তো বটেই যেখানে আমরা আছি, সেখানে যদি এই চ্যালেঞ্জের মুখে দাঁড়াতে হয় তার একটা কমব্যাট পলিসি থাকার দরকার, যদি আমার সদিচ্ছে থাকে। কিন্তু ঠিক এইখানে আমার পরবর্তী প্রশ্ন এবং পরবর্তী প্রতিবেদন রাখবো যে আমাদের স্টেট ড্রাগ টেস্টিং ল্যাব বলে একটি বস্তু আছে, যাদের কাজ হচ্ছে যে ওষুধের গুণমান বিচার করা, তাদের পরিকাঠামোর কি অবস্থা শুনবেন পরপর আমি দেখাবো। এক হচ্ছে 47 জন অ্যানালিস্ট থাকার কথা, যেখানে 10 জন আছেন, তার মধ্যে 3 জন রিটায়ার করে গেছেন, এক্সটেনশনে আছেন, এবং ইন্সপেক্টর থাকার কথা 99 জন আছেন, 78 জন সিনিয়র অ্যানালিস্ট, 49 জনের সব কটা পদ খালি, ভুল শোলেননি, 49টা পদ সব কটা খালি। এই ঢাল তরোয়ালহীন নিধিরাম সর্দারকে দিয়ে আমরা ওষুধের গুণমান বিচার করব, তার মূল্য দিতে হচ্ছে রাজ্যবাসীকে। ঠিক কি ইনফ্রাস্ট্রাকচারের ছবিটা এইবার দেখাবো। হাসপাতালেরই যদি ভগ্নপ্রায় দশা হয় তাহলে রোগ ধরবে কে? না, আজ আমাদের উদ্বেগ মানুষের হাসপাতাল নিয়ে নয়, ওষুধের হাসপাতাল থরি, ল্যাবরেটরি নিয়ে। মানুষের রোগ পরীক্ষার জন্য যেমন হাসপাতাল রয়েছে, তেমন ওষুধের গুণমান পরীক্ষার জন্য রয়েছে স্টেট ড্রাগ টেস্টিং ল্যাব। জাল বা নিম্নমানের ওষুধের কারবার নিয়ে যখন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, তখন অবধারিতভাবে প্রশ্ন উঠবে স্টেট ড্রাগ টেস্টিং ল্যাব কি করছে, সেখানে কি পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে? তা দেখতে স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবে পৌঁছেছিলাম আমরা, আর সেখানে যে ছবি দেখা গেল তা ভয়ঙ্কর। ভগ্নপ্রায়, কোথাও ফাটল, কোথাও চাঙড় খসে পড়ার অবস্থা, নিভু নিভু আলো, তার মধ্যে চলছে ওষুধের গুণমান যাচাইয়ের মতো গুরুত্বপূর্ণ কাজ। স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবে দুভাবে নমুনা আসে, সেন্ট্রাল মেডিকেল স্টোর বা সিএমএস থেকে, দ্বিতীয়ত স্ট্যাটুটারি পদ্ধতিতে, অর্থাৎ ড্রাগ কন্ট্রোলের ইন্সপেক্টররা বিভিন্ন জায়গা থেকে ওষুধ সংগ্রহ করেন, তা পরীক্ষা করতে পাঠান। কিন্তু নমুনার সংখ্যা বিপুল হলেও তা পরীক্ষার মতো পর্যাপ্ত কর্মী কি আদৌ আছে? স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে 6টি বিভাগে, যেখানে 47 জন অ্যানালিস্ট থাকার কথা, আছেন মাত্র 10 জন, যার মধ্যে আবার অবসরপ্রাপ্ত 4 জনকে পুনর্নিয়োগ করা হয়েছে। ল্যাবে আমরা দেখতে পাচ্ছি সংস্কার চলছে, তবে যে দুটো জায়গায় এখনো কাজ চলছে তার একটি সামনে রয়েছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি কর্মী যারা রয়েছেন বিভিন্ন নমুনা করে রয়েছে, এবং সেই নমুনা তারা পরীক্ষা করছেন বা কাজ করছেন, এবং সেই কাজ তারা যে করছেন কর্মীর সংখ্যা যথেষ্ট কম। এই ল্যাবে যে পরিমাণ কর্মী দরকার, যে পরিমাণ অ্যানালিস্ট দরকার, যে পরিমাণ পরিকাঠামো দরকার, তাতে ঘাটতি রয়েছে বলে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে মেনে নেওয়া হয়েছে। রাজ্য সরকারের ড্রাগ ইন্সপেক্টররা যে ওষুধগুলো সংগ্রহ করছেন, নমুনা সংগ্রহ করছেন, সেগুলো পরীক্ষা করে ল্যাবে আসার পর তার ফলাফল কতটা সঠিক তা নিয়ে প্রশ্ন যাচ্ছে। ড্রাগ কন্ট্রোলার অফিস ভারতবর্ষের সরকারেরই হোক আর রাজ্য সরকারের অধীনস্থ সংস্থাই হোক, তাদের কাজ কিন্তু এইগুলো পর্যায়ক্রমে দেখা, তার গুণগত মান পরীক্ষা করা, এবং গুণগত মান পরীক্ষা করে সার্টিফিকেশনে অথেন্টিকেশন করার পরেই কিন্তু বাজারজাত হওয়ার কথা। কিন্তু কেন কিভাবে যে এক শ্রেণীর ব্যবসাদার এই অনুমতিগুলি পান আমাদের বোধগম্য হয় না। স্বাস্থ্য দপ্তরের তরফে দাবি করা হয়েছে বর্তমানে যে ভগ্নপ্রায় বিল্ডিং রয়েছে তার পাশে নতুন ভবন করা হয়েছে। মার্চ মাসের পর সেই ভবনে 3টে তলায় এই ল্যাবগুলো ধাপে ধাপে স্থানান্তরিত করা হবে। স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবের বর্তমানে ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিজ অর্থাৎ NABL অথবা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন অর্থাৎ ISOর স্বীকৃতি নেই।
কর্তৃপক্ষের দাবি নতুন ভবনে স্থানান্তরের পর স্বীকৃতির বিষয়ে ভাবনা চিন্তা করবেন তারা। স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবের মতোই পরিস্থিতি ড্রাগ কন্ট্রোল অফিসেরও, না আছে কর্মী না পরিকাঠামো। পরিস্থিতি শোচনীয় ঠারে ঠোরে মানলেও প্রকাশ্যে মুখ খুলতে চাননি কেউই। এখানেও ড্রাগ ইন্সপেক্টর থাকার কথা 99 জন, যেখানে রয়েছেন 78 জন। সিনিয়র অ্যানালিস্টের 49 জনের সবকটি পদ খালি রয়েছে। সূত্রের দাবি ড্রাগ ইন্সপেক্টর নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে, কিন্তু ঢাল নেই, তরোয়াল নেই নিধিরাম সর্দার। এই অবস্থায় কি জাল বা নিম্নমানের ওষুধের রমরমা আদৌ ঠেকানো সম্ভব? ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, যে ওষুধ খেলে আমি সুস্থ নাও হতে পারি, যে ওষুধ খেলে আমি অসুস্থ হতে পারি, আরও অসুস্থ হতে পারি, এমনকি দেখা যাচ্ছে মৃত্যুও হতে পারে, সেখানে স্যাম্পল পড়ে থাকছে মাসের পর মাস। আমি বলছি কতটা সিরিয়াস আমরা, কতটা আন্তরিক সদিচ্ছা নিয়ে এই জন্য প্রশ্ন তুলছি বিশ্বনাথ দা, যে কোনো একটা দফতরে যদি স্যাংশন পোস্ট থাকে 47টা, যারা বিচার করবেন যে এই ওষুধের গুণগত মান ঠিক আছে কিনা, তার ভেতরে 10 জন কাজ করছেন, 7 জন তার মধ্যে আসলে 3 জন রিটায়ার করে গেছেন, এক্সটেনশনে আছেন। এই ইনফ্রাস্ট্রাকচার দিয়ে আমার আপনার জীবন বাঁচবে? শুধু স্বাস্থ্য নয়, শিক্ষা থেকে শুরু করে, কৃষি থেকে শুরু করে, সেচ থেকে শুরু করে, সব দপ্তর, পুলিশ থেকে শুরু করে সর্বত্র মানে শূন্য পদ, প্রশাসন নেই, গভর্নেন্স নেই। কারণ আমি কন্যাশ্রী দিচ্ছি, কারণ আমি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, কারণ আমি ভোটের রাজনীতির জন্য মানুষের হাতে টাকা গুঁজে দিচ্ছে প্রশাসনিক গভর্নেন্সকে বাদ দিয়ে। অর্থাৎ প্রশাসনের গভর্নেন্স বাদ দিয়ে সব কিছু হচ্ছে রাজ্যে। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমি বলছি মানুষকে বুঝতে হবে যে এই যে গভর্নেন্স সরকার দিচ্ছে না, পদগুলো পূরণ করছে না, সেটা পুলিশের হতে পারে, তার জন্য আইন শৃঙ্খলার সমস্যা, স্বাস্থ্যে হতে পারে, যার জন্য এই ধরনের ঘটনা ঘটছে। ফলে আমি বলছি যে শেষ পর্যন্ত কিন্তু মানুষ সাফার করছে কেবলমাত্র সরকার গভর্নেন্স বা প্রশাসনটাকে সুদৃঢ় না করবার জন্য। শুনুন, আপনি আমায় বলুন যে মানে কিছুদিন আগে 6 কোটি মানে টাকার মূল্যের মানে বাজেয়াপ্ত করা হলো মানে ওষুধ 6.5 কোটি থেকে দেখাবো। মানে আমার প্রশ্ন হচ্ছে এই মানে আপনি যদি দুর্নীতির জায়গাটা দেখেন তাহলে আপনি লক্ষ্য করবেন যে চক্রাকারে সবগুলো বিষয়ের মধ্যে যুক্ত আছে। মানে আপনি না আলাদা করতে পারবেন না, শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, মানে অন্য যে কোনো জায়গায় পুরসভার দুর্নীতি, এগুলো না একটা সাইক্লিক অর্ডারে কিন্তু আপনি দেখতে পাবেন। আপনি আমায় বলুন যে কর্ণাটক সরকার হুইসেল বোলারের কাজ করলো, আপনার তো উচিত ছিল ইমিডিয়েটলি যে মানে আপনি একটা বিজ্ঞপ্তি জারি করলেন, যে ড্রাগগুলো অর্থাৎ যে স্যালাইনগুলো বেরিয়ে গেছে বাজারে ইমিডিয়েটলি সেগুলো টেস্টিং সেন্টারে পাঠানো, সেগুলো ইমিডিয়েটলি বন্ধ করা। একদম আপনাকে পরিষ্কার করে, আপনি তো কার্যত একটা মার্ডার, আমি বলবো যে এটা আপনি মৃত্যু বলবেন প্রসূতির না মার্ডার বলবেন। তার কারণটা হলো একটা বিজ্ঞপ্তি জারি করার পরেও যখন এই ওষুধ মানে এই স্যালাইন ব্যবহার করে, তার মানে জেনে শুনে একটা মার্ডার। এবং কেন আপনার মানে অর্ডারটার মধ্যে পরিষ্কার লেখা থাকবে না কোনো অবস্থাতেই এই ওষুধ ব্যবহার করা যাবে না? কেন এই পরিষ্কার লেখা থাকবে? ইটবার দিয়ে আপনি কেন কাকে বাঁচাতে চাইছেন? এর আগে এই বিষয়ে সার্কুলার বেরিয়েছে কিনা আমি জানি না, কিন্তু এই বিজ্ঞপ্তিতে তো উল্লেখ নেই, এবং এতে উল্লেখ থাকা উচিত। এবং আমি আপনাকে বলছি যে মানে মানে নির্বাচনী বন্ড কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস। কেন্দ্র রাজ্য দুটো শাসক দলের ক্ষেত্রেই এই কোম্পানিগুলো এত ব্যাপক পরিমাণে, বিভিন্ন কোম্পানিগুলো, এই ওষুধ কোম্পানিগুলো এত ব্যাপক পরিমাণে টাকা নির্বাচনের সময় দেয়, এই রাজ্যের শাসক হোক কেন্দ্রের শাসক হোক, যে এর প্রভাবটা সরকারের উপর বিরাট থাকে। মানে চাইলেও সরকার এদেরকে নিষেধ করতে পারে না বা বন্ধ করতে পারে না, হয়তো কিছু এক্সিট রুট রেখেই দেয় এদের জন্য। আর এবং দিনের শেষে দেখুন আপনি, মানে একজন প্রসূতি মারা তো গেছে তা নয়, ডাক্তারবাবুরাই বলছেন যে সারা রাজ্যে বেশ কিছু ঘটনা ঘটছে। কর্ণাটকের সরকার হুইসেল ব্লোয়ার হিসাবে তাদের এবং জ্বর ইনফেকশন দেখলে স্যালাইন বন্ধ করে দিচ্ছে। মানে এটা কতগুলো কেসে হলে এটা একটা ধারণা সৃষ্টি হয়। সাধারণ মানুষ এই প্রশ্নটা আসবে, তাহলে কি সরকার মানে মানে এই মানুষগুলোকে দেখছে না? মানে মানে কতটা সংবেদনশীল? আমি বলছি সরকার মানুষগুলোকে ভোটার হিসেবে ভাবে। মানে নাগরিককে সরকার বা শাসক দল যখন ভোটার হিসাবে ভাবে, তাতে 2-4 জন মারা যেতেই পারে। 2-4 জন যদি সরকারি গাফিলতির জন্য মারা যায়, তখন কি কথাগুলো বলা হয়? স্পোক্সপারসনরা এইভাবে বলেন যে 2-1 জন মারা গেছে, ওগুলো দেখতে হবে আমাদের। কিন্তু এই ঘটনাগুলো যে একটা সিস্টেমেটিক ফেলিওর, একটা সিস্টেমের ফেলিওর, এই সিস্টেমেটিক ফেলিওরগুলো শুধু স্বাস্থ্য দপ্তর নয়, সবগুলো দপ্তরের সাথে যুক্ত। ফলে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার দৃষ্টিভঙ্গি থাকবে
যে নাগরিকদের প্রতি সংবেদনশীলতার দৃষ্টিভঙ্গি থেকে আপনি প্রশাসন চালাবেন না, শুধুমাত্র ভোটার এবং ভোটের রাজনীতির কনটেক্সটে প্রশাসন চালাবেন, ততদিন কিন্তু আমি বলছি এর থেকে মুক্তির কোনো উপায় নেই। আমরা হয়তো অনেক আলাপ আলোচনা করবো, ওরা তুড়ি মেরে উড়িয়ে দিবে যে ভাই আমি লক্ষ্মীর ভান্ডার দিই, তার মধ্যে দিয়ে আমি জয়ী হই। ডক্টর চন্দ্রর কাছে যাব, তার আগে বলছি যে ডাক্তারবাবুরা আশঙ্কা প্রকাশ করছেন যে একজন মারা গেছেন, বাকি 4 জন আশঙ্কাজনক। আমরা আদৌ জানি না যে কতজন প্রসূতি এইভাবে অনেক সময় ডিটেক্টেড হচ্ছেন না, জেলায় জেলায় আছেন, হয়তো ডাক্তারবাবু বুঝতে পারছেন না, রোগীর আত্মীয়রা বুঝতে পারছেন না কোথায় সমস্যা হচ্ছে, এটাই তো স্বাভাবিক। এবং সবথেকে বড় কথা, ভোটের কথা হচ্ছে, আমি বলছি যে আমি নিশ্চিত যে পরিবারে যায়, আমি সমস্ত পরিসংখ্যান সরিয়ে দিন, ধরুন একটা মৃত্যু হয়েছে এই কারণে, আমি বলছি সেটাও কত মারাত্মক। যে সদ্য মাকে আমরা হারিয়েছি তার নাম মামনি, মামনির আর মা ডাক শোনা হলো না। আমি বলছি এই ভয়ঙ্কর লজ্জা আমরা রাখবো কোথায় ডক্টর চন্দ্র? এ লজ্জা নয়, এ দুঃখ সবটা মিলিয়ে একটা কথাই শুধু বলার, যে এই যে ঘটনাগুলো ঘটছে তদন্ত হবে, প্রিন্সিপাল বলছেন মেদিনীপুর মেডিকেল কলেজে, তারপর নাকি উনি বলতে পারবেন। মিস্টার নিগম বলছেন যে এটা একটা ব্যাচের প্রবলেম, মানে একটা মামুলি ব্যাপার, বা ইনারা ভাবতে পারেন যে এটা একটা সাধারণ ব্যাপার। আসলে ইনারা গভীরে যাবেন না, তার কারণ হচ্ছে এই যে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে টাকা বা ওষুধ কোম্পানিকে বরাদ দেওয়ার জন্য তার জন্য যে টাকা, এটা কিন্তু এনারা ছাড়তে পারবেন না। তার জন্য কিছু মানুষের প্রাণ যায় যাক, কারণ দেখবেন এই একই রকম ঘটনা কিন্তু আরজিকর মেডিকেল কলেজে ঘটেছে, বছর পর বছর ঘটেছে। তাহলে তার যারা মাথা, কেন আমি বারবার আরজিকরটা তুলে আনছি, কারণ এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ যার জ্ঞান হয়েছে সে জানে যে এর মাথা কে ছিল বা কারা ছিল। তাদের দেখুন কিছু শাস্তি হচ্ছে না, বরঞ্চ হাসপাতালগুলোতে কলেজে কলেজে যে থ্রেট কালচার, মানে দুর্নীতি চক্রের যারা মাথা, তারাই থ্রেট কালচারের মাথা, তাহলে তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে এবং তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি প্রায় প্রশ্রয় দিচ্ছে। না, একটা কথা বলবেন আপনি, কথাটা বলতে গিয়ে যেসব ওষুধগুলো আসে সব এই রাজ্যের ওষুধ নয়, বিভিন্ন আজকে এই যে বন্ডে 80%-এর বেশি এই যে বন্ডের বন্ডের 80% বাতিল হলো, তার পশ্চিমবঙ্গের কথা সব আপনারা প্রত্যন্ত গ্রামেগঞ্জে নয়, এই খাস কলকাতা শহরে ভবানীপুরে জীবনদায়ী ওষুধ চক্র, মানে জাল ওষুধের চক্র, এবং তার মূল্য শুধু একটা রেট থেকে 6.5 কোটি টাকার জাল ওষুধ, যার ভেতরে ক্যান্সারের ওষুধও আছে। যে ক্যান্সারের ওষুধ একজন মানুষ এই ভেবে নিচ্ছেন, ডাক্তারবাবু এই ভেবে দিচ্ছেন যে তার জীবনটা বাঁচাবে। জাল ওষুধ, ভাবতে পারেন। একদিকে নিষিদ্ধ ওষুধ দেওয়ায় সদ্য সন্তান প্রসব করা মহিলার মৃত্যুর অভিযোগ, একদিকে বাজারে নিম্নমানের ওষুধ রমরমিয়ে বিক্রি হচ্ছে বলে জানাচ্ছে খোদ সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল। আর এসবের মধ্যেই কদিন আগে খাস কলকাতায় পর্দাফাঁস হয়েছে জাল জীবনদায়ী ওষুধের চক্রে। শুধু এই শহরেই উদ্ধার হয়েছে প্রায় 6.5 কোটি টাকার জাল ওষুধ। কিন্তু এত জাল ওষুধ এলো কোথা থেকে, সেই তদন্তে নেমেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে বাজেয়াপ্ত হওয়া ওষুধের 50% বাংলাদেশ থেকে অবৈধভাবে আনা হয়েছে। ভারতের বাজারে বাংলাদেশ থেকে ওষুধ আমদানি বিক্রির সরকারি অনুমতি নেই, ফলে বাংলাদেশ থেকে আনা ওষুধের ব্যবসা এদেশে বসে করাটাই বেআইনি। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসকোর অভিযানে ভবানীপুরের গোডাউন থেকে উদ্ধার হয় 6 কোটি 60 লক্ষ টাকার জাল ওষুধ। সূত্রের খবর, এই জাল ওষুধের ওপর বাংলাদেশ, আয়ারল্যান্ড, তুরস্ক, আমেরিকার স্ট্যাম্প রয়েছে। সন্তোষজনক নথি জমা দিতে না পারায় গ্রেপ্তার করা হয় সংস্থার কর্ণধারকে। সূত্রের দাবি, কোনো ধরনের বৈধ কাগজপত্রও ছিল না ধৃতের কাছে। ওষুধগুলির প্যাকেটে বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী সংস্থার স্ট্যাম্প ছিল। এর পাশাপাশি আমেরিকা, তুরস্ক এবং আয়ারল্যান্ডের সংস্থার স্ট্যাম্প দেওয়া ওষুধগুলি আসল না নকল তা জানার চেষ্টা চলছে। সূত্রের খবর, আসল নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হবে উদ্ধার করা জাল ওষুধগুলি। নমুনা পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কোম্পানিগুলির মধ্যে যাদের ভারতে শাখা রয়েছে, সেই প্রস্তুতকারী সংস্থার আধিকারিকদের মুম্বাই এবং দিল্লি থেকে ডাকা হয়েছে কলকাতার নিজাম প্যালেসে। সূত্রের খবর, 5টি সংস্থার প্রতিনিধিকে ডাকা হয়েছে। বাজেয়াপ্ত হওয়া ওষুধগুলি আসল না নকল পরীক্ষা করে জানাবেন তারা। অনেক সময় একই সংস্থার ওষুধ এক এক দেশে এক এক নামে বিক্রি হয়। সেক্ষেত্রে এদেশে বিক্রি হয় না কিন্তু বিদেশে বিক্রি হয় এমন ওষুধ নিয়ে ব্যবসা করতে হলেও আলাদা লাইসেন্স লাগে। লাইসেন্স ছাড়া এরকম ব্যবসা করাও বেআইনি। বিষয়টি সেরকম কিনা
তাও খতিয়ে দেখা হচ্ছে। যে ওষুধগুলি এখানে মজুত করা হয়েছিল তার এক একটি ভায়ালের দাম, এক একটি ইঞ্জেকশনের দাম 2 লক্ষ 3 লক্ষ টাকা করে। এখনো পর্যন্ত তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে সেই সমস্ত ওষুধগুলি নিম্নমানের জাল ওষুধ। এই গোডাউন থেকে কোথায় কোথায় এই জাল ওষুধ সরবরাহ হয়েছে সেই সূত্র খুঁজে পেতে চাইছেন তদন্তকারীরা, এবং কোন কোন ওষুধের দোকানে সেই সমস্ত জাল ওষুধ গিয়েছে তারও খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসকো সূত্রে খবর 7 থেকে 8টি বিদেশি সংস্থার স্ট্যাম্প দেওয়া ওষুধ বাজেয়াপ্ত হয়েছে। অভিযুক্ত সংস্থার ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ভাবুন 2 থেকে 3 লক্ষ টাকা ইঞ্জেকশনের দাম, ওষুধের দাম, সেই ওষুধ গুণমান যেটা হওয়ার কথা সেটা নয়, অর্থাৎ কাজ হবে না। আমি খারাপ কাজ হওয়া, আরও খারাপ শারীরিক অবস্থা হওয়ার সম্ভাবনার কথা বাদই দিলাম। আমি বলছি কি মারাত্মক তঞ্চকতা চলছে, আর সেই তঞ্চকতা ধরার জন্য যে আইন সেটা নাকি ক্রমশ শিথিল হচ্ছেন বলে ডক্টর চৌধুরী বলছেন। যে ড্রাগ রুল রিফর্ম করে জেল অংশ বাদ দেওয়া হয়েছে বলছেন। ড্রাগস অ্যান্ড কসমেটিক্স রুলস যেটা শেষবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, এর আগে যদি কোনো কোম্পানি কোনো স্পুরিয়াস ড্রাগ তৈরি হতো, তার ওষুধ যদি ধরা পড়তো, তাহলে তার জেল হাজতের একটা ক্লজ ছিল। একদম সেই জেল হাজত সরিয়ে তার ফাইন বা এইটুকু রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে বেপরোয়াভাবে জাল ওষুধ বাজারে রমরমা হচ্ছে, এই সাহস পাওয়ার একটা উৎস ওখান থেকেই আসছে। কি হবে? আমি ফাইন দেবো। ঘুরিয়ে ফিরিয়ে দাঁড়াচ্ছে যে আমি টাকা কামাবো, কিছু টাকা দেবো, আর মানুষের জীবনের দাম আমার কাছে তার কোনো মূল্যই নেই। এই কোট আনকোটের মধ্যে আজকে ওষুধ, তার ব্যবসা, পুরো জিনিসটা জড়িয়ে যাচ্ছে। অনেক সময় জাল ওষুধ কিছু বেআইনি লোক তৈরি করে, তার একটা দিক, আর কোম্পানি নিজে জাল ওষুধ তৈরি করছে, সেটা তো মারাত্মক। আমরা বাজারে গিয়ে একটা ব্র্যান্ডেড ওষুধ কিনছি, হতে পারে সেটা কেউ স্পুরিয়াস তৈরি করেছে, সেটা একটা অন্য দিক, কিন্তু কোম্পানি নিজে তার গুণমান মেনটেন করবে না, এটা তো মারাত্মক আমাদের কাছে। আজকে আমাদের স্বাস্থ্য, জীবন কোথায় দাঁড়িয়ে আছি আমরা? এ তো বিরাট প্রশ্ন ছিল। আমি বলছি যেখানে কলকাতা পুরসভার নিয়ম এবং সেটাকে আমরা চ্যালেঞ্জ করি যে কি করে আমি একটা বেআইনি নির্মাণ করে তার প্রায় মূল্য ধরে দেওয়ার মতো, সেটার জন্য আমি জরিপ ফাইন করে দিলাম। আরে কেন্দ্রীয় সরকারই তো বলছেন, নিশ্চয়ই তাই তো বলছেন পরিষ্কার। আজকে কেন্দ্রীয় সরকার এই আইনটা করলো কেন? শুধু কিন্তু আমি বলছি যে জরিমানা হবে, কোথায় বলা আছে? ওর কথা শুনুন, অন্যের কথা শুনুন, উনি ডাক্তারিটা বলবেন। লটা কি করে বলেন? পড়ুন না, ভালো করে পড়ুন। আপনি পড়ুন। আমি ডক্টর চক্রবর্তীর কাছে যাবো। এক সেকেন্ড, দুজনকে জামালাম। এইখানে এই মাঝখানে আটকে আছেন ডাক্তাররা, বিশেষ করে যাদের হাত দিয়ে যাচ্ছে রোগীর যাবতীয় ক্ষোভের শিকার হচ্ছেন, ক্ষোভের সামনে তারা পড়ছেন জুনিয়র ডাক্তাররা। কি করবেন? এই যখন আমাদের জবের থেকে আরজি করে ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দোলন শুরু হয়েছিল, আমরা এই অভয়ের বিচারের পাশাপাশি এই ঘটনা কেন ঘটলো তার অনেক কিছু আমরা সিচুয়েশন তুলে ধরেছিলাম, সেই প্রেক্ষাপটটা এটি কিন্তু তার মধ্যে অন্যতম। এই দাবি সমাজের মধ্যে ছিল এটা। হ্যাঁ, একদমই তাই। কারণ যখন একটা রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে, তার পক্ষে কখনোই বোঝা সম্ভব নয় যে এই যে চিকিৎসা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ডে কি কার হাত থাকছে, কিভাবে কি হচ্ছে। সে দেখছে ওয়ার্ডের সিস্টার এবং সে যে রেসিডেন্ট ডক্টর আছে সেই চিকিৎসা করছে, সেই ওষুধটা দিচ্ছে, তারপরে কিছু একটা ঘটনা হচ্ছে। এবং প্রায় শুনবেন রোগী মারা গেলে সবার আগে বলে ভুল ইঞ্জেকশনের মৃত্যু বা কিছু হচ্ছে। সেই ভুল ইঞ্জেকশনটা হয়তো প্রাথমিকভাবে রোগীর বাড়ির লোকের ওই মুহূর্তে মনে হচ্ছে ভুল ইঞ্জেকশন বা যাই হোক, যেটাই হোক। এবার সেই যে ইঞ্জেকশনগুলো, ওষুধগুলো, ফ্লুইডগুলো যাচ্ছে এবং তার যে সত্যি গুণমানটা ঠিক নেই বা ঠিক আছে, সেটা তো আমাদের পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না। আমরা তো দিচ্ছি, এই বিশ্বাস রেখে দিচ্ছি যে এই ওষুধে কাজ করবে। এবার দেখুন একটা ব্যাপার আছে, এই ধরনের সমস্যা বা এই অভিযোগগুলো নেওয়ার জন্য যে জেলায় জেলায় হাসপাতালে অভিযোগ, আপনাদের অন্যতম দাবি ছিল যে গ্রিভেন্স সেল খুলতে হবে, সেইগুলো কি হয়েছে? সেইগুলো এগোচ্ছে? দেখুন, গ্রিভেন্সের একটা স্টেট লেভেলে তৈরি হয়েছে। আমরা বলেছিলাম যে স্টেট লেভেল শুধু গ্রিভেন্স লেভেল হলে চলবে না, ইন্ডিভিজুয়াল কলেজ লেভেলে থাকতে হবে। কারণ আমি একদম গ্রাউন্ড লেভেলে একটা কথা বলছি, কারো কোনো একটা জায়গায় সমস্যা হলো, কাজ করতে গিয়ে সে এরকম কিছু ঘটনা লক্ষ্য করলো বা তার কাজের জায়গায় কোনো একটা সমস্যার সম্মুখীন হলো, সে গিয়ে কোথায় জানাবে? কারো পক্ষে অত ইজিলি অ্যাক্সেসেবল হয় না জিনিসগুলো, যে অমুক জায়গায় স্বাস্থ্য ভবনের অমুক অফিসে বা নবান্নর অমুক অফিসে জানাবে, কোনোদিনই পসিবল না। যদি একটা আর মাথায় রাখতে হবে, যিনি অভিযোগ জানাবেন তার বাড়ির মানুষটি হয় অসুস্থ, নয় পৃথিবী ছেড়ে চলে গেছে।
গেছেন, আমি বলছি তার মানসিক অবস্থাও তো ভাবতে হবে। স্বাভাবিক, তার পক্ষে কি হয় সাধারণত এইসব আমি একটা সেন্ট্রালাইজ গ্রিভেন্সের রাখলাম কলকাতায়, কি করে তিনি আসবেন আর কেনই বা আসবেন? আর শুধু তো রোগীর বাড়ি না, আমি যদি ডাক্তার হিসেবে অনুভব করি যেখানে কিছুটা গন্ডগোল হয়েছে, আমি তো সেখানে গিয়েও সেই আমার অভিযোগটা জানাতে পারি, কিন্তু সেটা যদি আমার অ্যাক্সেসেবল না হয়, দেখুন খাতায় কলমে এক জিনিস হয় আর প্র্যাকটিক্যালি এক জিনিস হয়। খাতায় কলমে আমি যদি বলে দিই আমি কমিটি বানিয়ে দিচ্ছি, গ্রিভেন্স সেল আছে, তো সেটা যদি আমার অ্যাক্সেসেবল না হয় তার ইউজটা কি হলো? এবং আরও ইম্পর্টেন্ট একটা কথা যেটা আমি বলতে চাই, একটা ঘটনাতে এই যে কোনো ওষুধে মানুষের যে কোনো মানুষের ফার্মাকোজিনোমিক বিভিন্ন রকম স্ট্রাকচার থাকে, কারো ইট ইজ বিলিভ দ্যাট 95% 99% লোকের প্যারাসিটামল খেলে জল কমার কথা, 1% নাও কমতে পারে, সেটা ইন্ডিভিজুয়াল। কিন্তু এই রেয়ার অকারেন্সগুলো দেখা যাচ্ছে এটা তখন রুলের মতো হয়ে যাচ্ছে, তার মানে দের ইজ সামথিং রং উইথ দ্য মেডিসিন, দের ইজ সামথিং রং উইথ দ্যাট আইভি ফ্লুইড। সেটাই হচ্ছে এবং বারবার হচ্ছে। আজকে যে রিয়াকশন হচ্ছিল, জ্বর হচ্ছিল, বিভিন্ন সমস্যা ছিল, সেটাই তার একটা এক্সট্রিম ফরম্যাটে গিয়ে মানুষের মৃত্যু হচ্ছে। এবং যেহেতু এটা ম্যাটারনাল মর্টালিটি হয়েছে, তার সবাই একটু হলেও চেয়ারে নড়েচড়ে বসেছে। তবে আমি বিশ্বাস করি এখানে আমরা আজকে যতই আলোচনা করি, আবার 2-3টে স্কেপগোট খোঁজা হবে, সেখানকার নার্সিং ইনচার্জ, সেখানকার ওই স্টোর কিপার যে আছে তাদের ধরা হবে, তাদের সাসপেন্ড করা হবে। কেন এই কোম্পানিগুলোর এরা টেন্ডার পেয়ে যাচ্ছিল তাদের কিছুই খোঁজা হবে না। এবং আপনি দেখবেন 6 মাস পরে আবার আমরা এই ঘরেই বসবো, আবার আমরা একটা আলোচনা করব কেন কাদের মাধ্যমে কাদের হাত ধরে ঢুকলো সেটাও তো দেখতে হবে। আপনি দেখুন, মানে সরকারি হাসপাতালগুলোতে সমাজের সবচেয়ে দরিদ্রতম মানুষরা যায়। সরকার দাবি করছে দরিদ্র মানুষের পরিষেবার কথা বলছে, তার জন্য টাকা পয়সা দেওয়ার কথা বলা হচ্ছে। আপনি আমায় বলুন যে একটা স্টেট লেভেলে ড্রাগ টেস্টিং ল্যাবে 47টা পদের মধ্যে 10টা পদ, তার মধ্যে আবার 4টা হলো পুনর্নিয়োগ, 3টে পুনর্নিয়োগ একদম। তাহলে এবং সারা রাজ্যের যে ছবিটা আপনি বললেন তাতে কার্যত 70% মানে মানুষ ছাড়া টেস্টিংয়ের কাজ চলছে এবং ল্যাবগুলো আমরা যা দেখলাম ধুলোবালি দিয়ে ভর্তি। আপনি আমায় বলুন আমার প্রায়োরিটি কোনটা হবে? মানে বিষাক্ত ওষুধকে আটকানো নাকি আমার খেলামেলা দিয়ে টাকা বিতরণ করা? আমরা কেন প্রশ্ন তুলি যখন দুর্গাপূজাকে, মানে চেতলা অগ্রগণী মতন দুর্গাপূজাকে বা সরোজিনী সুরুচি সঙ্গের মধ্যে পুজোকে যখন টাকা দেয়, আমরা তখন কেন বলি? অনেক মমতা বন্দ্যোপাধ্যায় বলে এরা কি চায়, কিন্তু আমরা এই প্রশ্নটা তুলি এই কারণেই যে আপনার প্রায়োরিটিগুলো ঠিক করতে হবে, অগ্রাধিকার। মানুষের জীবনের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো সেগুলোকে আপনাকে অগ্রাধিকার দিয়ে তারপরে খেলা মেলা পুজোতে টাকা দিন। আপনি পুজোতে টাকা দিচ্ছেন ভোটারদের কেনার জন্য, মানে ক্লাবগুলোকে সঙ্গে নেওয়ার জন্য, অথচ মানে বিষাক্ত স্যালাইন টেস্ট করবার জন্য মানে ল্যাবে লোক নেই, উপযুক্ত ল্যাব নেই। আপনার অগ্রাধিকার মমতা বন্দ্যোপাধ্যায় কোনটা হবে? আগে মানুষকে বাঁচানো নাকি খেলামেলা দিয়ে ভোটটা? আপনারা কি বলছেন আপনারা জানেন। আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IM সুমন দে। প্রচুর মন্তব্য, দ্রুত এই নিয়ে একটা মন্তব্য নেব। অতীশ চন্দ্র ভাওয়াল লিখছেন, মানুষের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলে তারা সমাজের শত্রু, কঠোর ব্যবস্থা নেওয়া হোক। বিদ্যুৎ নায়ক লিখছেন, জাল ওষুধের কারবারিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। শেখ শামীম লিখছেন, হাসপাতালে গাফিলতির অভিযোগ উঠলে তার দায় বর্তায় স্বাস্থ্যমন্ত্রীর ওপর। শতরূপ চক্রবর্তী লিখছেন, মানুষ চিকিৎসার জন্য গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। সন্তোষ রায় লিখছেন, ওষুধে যদি ভেজাল মেশে তাহলে মানুষ বাঁচবে কি করে। ঠিক এইখান থেকে আমার পরবর্তী প্রতিবেদনে যাব, যেটা কিন্তু রাজনৈতিক। শান্তনু সেন, যিনি দলের একাধিক পদ থেকে এর আগে যাকে সরিয়ে দেওয়া হয়েছিল, আজকে শান্তনু সেনকে সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস। এর আগে আমরা দেখেছি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ডক্টরস কনফারেন্স, ডক্টর সামিট, সেটা আয়োজন করেছিলেন শান্তনু সেন এবং আরাবুল ইসলাম। তৃণমূল দুজনকে সাসপেন্ড করলো। দেখুন, আরজিকর কাণ্ডে মুখ খোলার পর একে একে দলের বিভিন্ন পদ থেকে সরানো হয়েছিল, দলের অন্দরে কোণঠাসা করা হয়েছিল। এবার দলবিরোধী কাজ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাসপেন্ড করা হলো তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেনকে। তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে আরাবুল ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে দল থেকে নিলম্বিত করেছেন, অর্থাৎ সাসপেন্ড করেছেন। বারবার দল পাল্টে নির্বাচনের আগে অন্য দলে গিয়ে আবার ফিরে এসে পাঁচিলের উপর পা তুলে আমি কখনো এই ধরনের কাজ তো করিনি। দলের জার্সি পরে একজন প্লেয়ার হিসেবে দলকে গার্ড করার জন্য কাজ করেছি। তাই আমার এখনো অবধি বুঝতে অসুবিধা হচ্ছে যে আমি দল বিরোধী কাজটা করলাম কি। আমার মাননীয় নেতৃত্ব আমাকে একটু যদি বলে দিতেন আমি, তাহলে সেটাতে আমার অন্তত ভালো লাগতো।
কিন্তু কেন সাসপেন্ড করা হলো শান্তনু সেনকে? এই প্রেক্ষাপটে অনেকেই মনে করিয়ে দিচ্ছেন আরজিকর কাণ্ডের পর কিভাবে প্রতিদিন মুখ খুলে দলের অস্বস্তি বাড়িয়েছিলেন তিনি। আরজিকরে মেডিকেল এডুকেশন বিগত কয়েক বছরে রসাতলে গেছে। সেখানে মুষ্টিমেয় কয়েকজন তাকে খুশি করতে পারলেই পরীক্ষার প্রশ্ন জানা যায়, তাদেরকে খুশি করতে পারলে অনার্স পাওয়া যায়। সেই চিঠির বিষয়ে আমার অনেক কিছু বলার আছে, কিন্তু কোনোভাবেই আমি প্রকাশ্যে বা মিডিয়ার কাছে একটা কথাও বলবো না। আমিও আমার যা যা বলার আছে আমি স্বাস্থ্য সচিবকে ইতিমধ্যে লিখিতভাবে জানিয়েছি। এখানেই শেষ নয়, চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনার পরও যখন খোদ মুখ্যমন্ত্রী আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেলে পাঠিয়ে পদে বহাল রাখতে চেয়েছিলেন, তখন প্রকাশ্যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরব হয়েছিলেন শান্তনু সেন। আমার প্রশ্ন, ভারতবর্ষের এই একমাত্র প্রিন্সিপাল যাকে নিয়ে এত আলোচনা সমালোচনা এত ঝড়, তাহলে শুধু তাকে আমরা বুক দিয়ে কেন আটকে রাখার চেষ্টা করব? এইভাবে বারবার মুখ খুলে দলকে অস্বস্তিতে ফেলার পর প্রথমে তাকে দলের মুখপাত্রের পদ থেকে সরানো হয়, তারপর তার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদেরও তুলে নেওয়া হয়। সন্দীপ ঘোষের সম্বন্ধে 1.5 বছর আগে আমি গোপনীয়তা বজায় রেখে সুনির্দিষ্ট জায়গায় যা যা বলেছিলাম, এবং পরবর্তী ক্ষেত্রে আজকে তদন্ত চলাকালীন যা যা জিনিস সামনে আসছে প্রত্যেকটা তো সত্যি। এবং আমি দলের সাংসদ হয়ে আমার মেয়ের ওপর এরকম অত্যাচার হওয়া সত্ত্বেও আমি মুখ বুজে সহ্য করেছি, কোথাও কিছু বলিনি। কথা শুনতে হচ্ছে যে আমি তৃণমূল করি বলে আমাকে যারা আন্দোলন করছে তারা গালিগালাজ করছে। আবার এদিকে আমার দল ভাবছে, দলের একাংশ তাকে দলনেত্রী বা কারোর কাছে বোঝাচ্ছে যে আমি আন্দোলনকে মদত দিচ্ছি। এর থেকে দুর্ভাগ্যের তো আর কিছু হতে পারে না। আবার বলবো, একজন বাবা হিসেবে প্রত্যেক মানুষেরই কিন্তু নৈতিক কর্তব্য তার মেয়ের পাশে দাঁড়ানো। এরই মধ্যে 30শে নভেম্বর নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডক্টর সামিট করেছিলেন তার অন্যতম মূল উদ্যোক্তা ছিলেন শান্তনু সেন, জানিয়েও কম বিতর্ক হয়নি। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেবাশ্রয় নামে যে হেলথ ক্যাম্প চলছে তার সঙ্গেও যুক্ত আছেন তিনি। এরই মধ্যেই ইঙ্গিতপূর্ণভাবে সেই শান্তনু সেনকেই সাসপেন্ড করা হলো, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলেই পরিচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা বলে আমার তো কখনো মনে হয়নি। সেখানে আমি চিকিৎসক হিসেবে যদি আমার সেবাশ্রয়ে কিছু চিকিৎসক দিতে বলে, তারা নিজেদের স্বেচ্ছায় যদি দিতে চায়, সেটা যদি সেই কিছু চিকিৎসককে অর্গানাইজ করে দেওয়া যায়, এটা অন্যায় কোথায়? যারা তৃণমূল দলটা তৈরি করেছিলেন তারা এখন তৃণমূলে ব্রাত্য। সেই কারণে কংগ্রেস হয়ে বিজেপি ঘুরে তৃণমূলে আসা জয়প্রকাশ মজুমদার ঘোষণা করতে পারেন যে প্রথম দিন থেকে তৃণমূলে থাকা শান্তনু সেন অথবা প্রথম দিন থেকে তৃণমূলের নেতা আরাবুল ইসলাম, তাদের ভালো মন্দর কোয়ালিফিকেশন কি আমার দেখার কথা না, কিন্তু প্রথম দিন থেকে থাকা এই দুই নেতা তারা সাসপেন্ডেড। এদিন আরাবুল ইসলামকেও সাসপেন্ড করেছে তৃণমূল। আশাফুল হোসেন, রঞ্জিত হালদার ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। সরাসরি আসা যাক দেবরানন্দা, আসল কারণ কি সাসপেনশনের? অভিষেক ঘনিষ্ঠতা নাকি আরজিকর নিয়ে শান্তনু সেনের ভূমিকা? আমার মনে পড়ছে রক্তকরবী নন্দিনী রঞ্জনকে খুঁজে বেড়াচ্ছে, খুঁজতে খুঁজতে গিয়ে সর্দারের এক লোকের সঙ্গে বলছে, এই রঞ্জন কোথায়? তখন বলছে, আমাদের কান দিয়ে যা ঢোকে মুখ দিয়ে তা বেরোয় না, তাই টিকে আছে। প্রশ্নটা এই কারণে বললাম, মানে শান্তনু সেনের মুখ দিয়ে বেরোনোটা ঠিক হয় নিশ্চয়ই। তুমি যা বলবা ফোরামে বলো, একেবারে তৃণমূলের ফোরাম আছে সেখানে তুমি বলো, তা না বলে তা তুমি বলো, যা বলো তুমি না বলে তুমি মিডিয়া নিশ্চয়ই তৃণমূল। আমি যখন তৃণমূলের একজন অধিকর্তা, আচ্ছা বলে না, বেশ বেশ দেবনাথ, প্রশ্নটা আমি একটু ঘুরিয়ে দিই। সেটা হচ্ছে, আপনি তো বলছেন যে আজকে সাসপেনশনের পরে যে মুখে বলা উচিত হয়নি। আচ্ছা, তাই যদি হয়, তা এই রকম একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ওপর দায়িত্ব যে এত বড় ডক্টর সামিট, যেটা এতদিন ধরে লাগাতার নিবিড় প্রচার হলো, সেইটার দায়িত্ব উনি তো আহ্বায়ক ছিলেন এবং তারপরে অবশ্য নাম সরে গেছিল, কিন্তু আগাগোড়া পাশে দাঁড়িয়ে ওটা অ্যারেঞ্জ করেছিলেন। যেটা আপনারা বলছেন ডায়মন্ড হারবারে আরে না না, কোনটা বলছি, কোনটা আমরা বলছি? না না, আপনারা বলছেন, আমি তো আরজি করে এটা তো ফ্যাক্ট বললাম। শুনুন, আপনি দেখুন না, আরজি করে বলছি না, ডায়মন্ড হারবারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডক্টর সামিট ভালো কাজ করে কে অর্গানাইজ করেছেন? না, ওটার সঙ্গে এটা সম্পর্ক, মানে যিনি দল বিরোধী কাজ করবেন তিনি এত বড় দায়িত্ব পাবেন? ওকে যে সাসপেন্ড করেছে পরিষ্কার এই আরজি করে ঘটনার জন্য, যাচ্ছে না কিন্তু পাশাপাশি মুখপাত্র বাদ দিল, ওনার রক্ষী তুলে দিল, আজকে সাসপেন্ড করলো, কিন্তু আপনি ডায়মন্ডে যাচ্ছেন না। এই জন্যই যাচ্ছি যে এই দল বিরোধী কাজ করা মানুষকে আমি দায়িত্ব দেব কেন? সেবামূলক দায়িত্ব করেছে, তার সঙ্গে সাসপেন্ডের কোনো মূল্য
নেই। সুমনদা প্রথম কথা না আমি হচ্ছে- বিড়ম্বনাটা বুঝি না, ওই জন্য আমি দেখব। সুমনদা প্রথম কথা হচ্ছে আপনি লক্ষ্য করে দেখবেন আরজিকর রিলেটেড ঘটনায় শান্তনু সেন অনেক ছোট প্লেয়ার, সব থেকে বড় প্লেয়ার দলের সাধারণ সম্পাদক, তাকে কুণাল ঘোষের মতো মুখপাত্র প্রকাশ্যে বলে দিয়েছেন আরজিকরের সময় অভিষেক ব্যানার্জি এদিকে জানেই না, ও ছিলই না, ও কি রিয়াকশন দিচ্ছে, শিল্পীদের বন্ধ করে দিতে হবে, কে ও খায় না মাথায় দেয়। যদিও কুণাল ঘোষ না না তাই ওই আর কি, আমি সাধারণ সম্পাদক থাকলে ওদিনই রেজিগনেশন দিয়ে দিতাম। আমি যদি সাধারণ সম্পাদক থাকতাম আমি সম্মান রেখে ওদিনই রেজিগনেশন দিয়ে দিতাম। এ তো চ্যালেঞ্জ। আমি আপনাকে বলছি শুনুন, উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছেন, শান্তনু সেন করেছেন, এবং সরাসরি ডাক্তারবাবুদের সংগঠন করেছেন, যা সত্যি ঘটনা বলে ফেলেছেন। উনি যা বলেছেন আজকে তো তাই আমরা দেখতে পাচ্ছি। আজকে যে দেবনাথ চিৎকার করছেন, রিয়াক্ট করছেন, ওনার ওষুধের নিশ্চয়ই জাল আছে, ওই সব ওষুধ খাচ্ছেন। আমি সেটা বলছি না, শুনুন না। শান্তনু সেন, খুব ঠান্ডা মাথায় শুনুন, শান্তনু সেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একই লাইনে আরজিকরকে অ্যাড্রেস করেছেন, এবং তারা দলের যে লাইন সেই লাইন ফলো করেননি, সন্দীপ বাবুদের সমর্থন করেননি, এবং করেননি বলে আজকে ওনাকে পানিশমেন্ট পেতে হয়েছে। শঙ্কুর যুক্তির মধ্যে একটাই ফাঁক আছে, সেটা হচ্ছে আরজিকরের ঘটনার জন্য এতদিন পরে কেন সাসপেনশন। আমি বলছি আরজিকরের ঘটনা পরেই তো, তাহলে আমি শঙ্কুর যুক্তিগুলো সবই ধরি, দল ব্যবস্থা নিতে পারতো। দেখুন, একটা হলো আজকে দুজন সাসপেন্ড হয়েছে, আপনি শুধু শান্তনু সেনকে নিয়ে বলছেন, শওকত মোল্লার উল্টো দিকে থাকা শওকত মোল্লাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় শিবিরের মানুষ, ওটা নিয়ে কেন কম আলোচনা হচ্ছে বলুন তো এক সেকেন্ড। সেটা হচ্ছে যে বোঝা যাচ্ছে না তো, এর আগে 6 বছরের জন্য সাসপেন্ড করে 6 মাসে আরাবুল ব্যাক করেছিল, যার ফলে আলোচনা করব, অনুষ্ঠান শেষ হতে না হতে দেখবো আবার ব্যাক করে গেছে, ওই জন্য ওটা পরে করছে। কিন্তু আমি বলছি যে দুটো সাসপেনশনই যদি লক্ষ্য করেন তাহলে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে বার্তা দেওয়ার কিছু, আমি ইমিডিয়েটলি আপনি যদি বলেন যে মানে এতদিন পরে কেন, এটা ঠিক যে আরজিকরের ঘটনায় শান্তনু সেনের ভূমিকা দল গ্রহণ না করে কিন্তু তাকে কিন্তু ক্রমশ ডানা ছাড়ছিল, এবং আজকে কেন তার কারণটা হলো যে জানেন আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে যে মানে শিবির, স্বাস্থ্য শিবির করে আয়োজন করেছে, এটা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়। তো যে স্বাস্থ্য শিবিরের কথা বলছি তাতে হাজার হাজার লোক পরিষেবা নিচ্ছে, স্বাস্থ্য পরিষেবা নিয়ে। প্রশ্নটা আসছে যে মুখ্যমন্ত্রীকে কি সরাসরি অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রীকে কি সরাসরি মানে চ্যালেঞ্জ করা হলো? এর আজকেই শান্তনু সেন বলেছেন প্রেস কনফারেন্সে যে ওই সেবাশ্রয়ে তিনি বহু পরিচিত ডাক্তারবাবুকে পাঠিয়েছেন। তার মানে কি মানে এই সেবাশ্রয়ের পেছনে বা তার আগে 1200 ডাক্তার নিয়ে যে সম্মেলনের পেছনে অন্যতম মাথা ছিল শান্তনু সেন, এটা শান্তনু সেন নিজেই স্বীকার করছেন। ফলে শান্তনু সেন কার্যত বলা যায় স্বাস্থ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন, তার কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছেন, কোনো একটা জায়গায় একটা আশঙ্কা তৈরি হচ্ছে। কিন্তু একই সাথে আমি বলবো সুমনদা, শান্তনু সেন যখন ভালো কথা বলতে লাগলো তখনই বেচারার কিন্তু আজকে শাস্তির মুখে পড়তে লাগলো। আমরা শান্তনু সেনের তীব্র সমালোচনা করেছি নানা সময়, কিন্তু আপনি আমায় বলুন যে মানে যখন আরজিকরের ঘটনাগুলো ঘটতে লাগলো, শান্তনু সেন ট্রু সেন্সে কিন্তু একটার পর একটা বক্তব্যের মধ্য দিয়ে অন্যায়, অবিচার, অত্যাচার এবং যে তৎকালীন যে অধ্যক্ষের বিরুদ্ধে যে ধরনের কুকর্মগুলো ছিল তিনি কিন্তু প্রথম তুলে ধরছিলেন, এবং একজন বাবা হিসাবে মানে তার মেয়ে ওখানে যেহেতু পড়তো তার প্রত্যক্ষ অভিজ্ঞতার নিরিখে তিনি বলছিলেন। আমার প্রশ্ন হচ্ছে যে ভালো কথা বলবার জন্য তৃণমূল কংগ্রেসের শাস্তি পেতে হয়, আর যত খারাপ কথা কুকথা বলে তৃণমূলে তার ততই প্রমোশন হয়, অভিজ্ঞতা কিন্তু তাই বলে। আসলে এই দুর্নীতিগ্রস্ত দলগুলোর মধ্যে রাজা যুদ্ধ হচ্ছে, তো ক্ষমতার লড়াই। এখানে মানুষের এই যে জাল ওষুধ, এই যে জাল রিঙ্গাল ল্যাক্টেট, যার জন্য মায়ের মৃত্যু, এই যে অভয়ের মৃত্যু, সন্দীপ ঘোষের ধরা না মানে শাস্তি না পাওয়া, এগুলোর উত্তর কে দেবে? এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দেবে না, এখানে শান্তনু সেনও দেবে না, এখানে মমতা ব্যানার্জিও দেবে না। এটাই কিন্তু আসল দরকার। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ শুধু মমতা ব্যানার্জি, সারা ভারতকে। একটা সাংসদ 1200 ডাক্তার নিয়ে কে কাকে চ্যালেঞ্জ করলো না, সাধারণ মানুষ কি পরিষেবা পেলো, কোথা থেকে পেলো, সেটা আমাদের কাছে খুব খুব গুরুত্বপূর্ণ। যে কোনো মানে আপনি যে কোনো স্তরের অ্যানালিসিসে আসুন,
যখন ডায়মন্ড হারবারে হাজার হাজার লোক ভেঙে ওই স্বাস্থ্য শিবিরে যাচ্ছে, তার একটা অর্থ কিন্তু যে প্রথাগত যে স্বাস্থ্য দপ্তর, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তরকে ফেল করছে। এই প্রশ্ন দেবনারায়ণদা এবং বিশ্বনাথ দা দুজনের কাছে এই প্রশ্নও থাকবে যে ধরুন 42টা সংসদীয় ক্ষেত্র, তার ভেতরে আমি ধরে নিচ্ছি ডায়মন্ড হারবারের প্রচুর প্রয়োজন, আমি বলছি একটা কেন্দ্রে কেন হবে, বাকি 41টা কেন্দ্র কি দোষ করলো, সেখানকার ভোটাররা কি দোষ করলো, এই প্রশ্ন আমাদের থাকবে। এখান থেকে আমি আমার পরের প্রতিবেদনে যাব, যেটা কিন্তু ওই বড় মাথা নিয়ে, দুর্নীতির কথা, খুনের কথা হলেই বড় মাথার প্রসঙ্গ চলে আসে। তার কারণ এই দুলালবাবু, দুলাল সরকারের স্ত্রী, একেবারে তিনি নিজেও কাউন্সিলর, পরিষ্কার বলেছেন যে নরেন্দ্র তিওয়ারি নন, এর পেছনে বড় মাথার হাত আছে, এবং সে কথা তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবেন। আজকে ঠিক কি বললেন দেখুন। আমার মনে হয় না শুধু এই দুজনই আছে, এর সাথে আরও কিছু মানুষ থাকতে পারে, এটা আমার মনে হচ্ছে। সেই মানুষগুলো কি দলেরই মানুষ, দলেরই নেতা? হতে পারে, হতে পারে। নিহত তৃণমূল নেতার স্ত্রী বলছেন খুনের নেপথ্যে আরও কেউ আছেন। খুনের ধৃত সদ্য বহিষ্কৃত তৃণমূল নেতাও বলছেন নেপথ্যে রয়েছে বড় মাথা। বিরোধীদেরও দাবি খুনের পেছনে আরও কেউ আছে, অর্থাৎ মাথা নিয়ে যত মাথা ব্যথা। যে যেখানেই যে মাথায় থাক, সব মাথার উপরে আছে দিদি নামক, বাংলার মুখ্যমন্ত্রী নামক এক ছাতা। তাই অপরাধী সবাই জানে কারা অপরাধী। সেই যে খুন হয়েছে দুলাল সরকার, তার সহধর্মিনী সেও জানে, তৃণমূলের নেতারাও জানে, দিদিও জানে, পুলিশও জানে, কিন্তু কতটা ধরা হবে, কতটা ছাড়া হবে, সেটা নির্ভর করে দিদির মর্জির উপরে, কারণ সে সকলের ছাতা। এই পরিস্থিতিতে তৃণমূলের অস্বস্তি আরো বাড়িয়ে নিহত তৃণমূল নেতার স্ত্রী ফের একবার বলছেন খুনের নেপথ্যে আর যাই হোক বিরোধী দলের হাত থাকা অসম্ভব। বিরোধী দলের কারোই কোনো প্রয়োজন ছিল না, কারণ তারা তাদের মানে দুলাল সরকারের প্রতি কোনো হিংসা বা কোনো কিছুই ছিল না, কারণ বিরোধী দলের মানুষও জানতো যে দুলালবাবু প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ায়। বিরোধীরাও আমরা দেখেছি যে তার জন্য চোখের জল ফেলেছে। 3 দিনের পুলিশ হেফাজত শেষে দুলাল সরকার খুনে ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারি ও স্বপন শর্মাকে শুক্রবার আদালতে পেশ করা হয়। এদিন আদালতে সরকারি আইনজীবী বলেন দুলাল খুনে অভিযুক্তদের মধ্যে অন্যতম অমিত রজক। তার কাছ থেকে একটি ফোন পাওয়া গেছে। খুনে অভিযুক্ত অমিত রজকের থেকে বাজেয়াপ্ত করা ফোনের সব তথ্য যাচাই করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকেই কড়া মনোভাব দেখিয়েছেন, পুলিশকে যা বলার বলেছেন, সেখানে একের পর এক গ্রেফতারও হচ্ছে, এবং আমরা শুধু এইটুকু বলতে পারি যে এই অপরাধে যে বা যারা যুক্ত কেউ রেহাই পাবে না। নরেন্দ্র তিওয়ারির মাথায় জেলার উপরে রাজ্যকে বসে আছে। কালীঘাটের কার প্রশ্রয়ে তিওয়ারি এই রকমের নেতা হয়, ক্ষমতাশালী হয়, এবং এই খুনের দায় কোন মাথার পরিকল্পনায়? একা নরেন্দ্র তিওয়ারি না, মাথার খোঁজ কি পাওয়া যাবে? চাইয়ের খোঁজ কি পাওয়া যাবে? পুলিশ মন্ত্রী কি তা ইনশিওর করতে পারবেন? দুলাল সরকার খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ, যার মধ্যে রয়েছে একটি 9mm পিস্তল, 2টি ওয়ান শটার। করুণাময় সিংহ, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সংবাদ মাধ্যমের বিরুদ্ধে একটা পুরনো অভিযোগ হচ্ছে আমরা পুরনো ঘটনা অথবা সেই ঘটনার ফলো আপ, সেই ঘটনার রেফার জেনারেলি হয় না। আমাদের আর্কাইভ, এবিপি আনন্দের আর্কাইভ অবশ্য সেই সুযোগ দেয় না। তার কারণ আজকের এই ঘটনা, এই মারাত্মক মালদার খুনের ঘটনা আমাদের 2008 সালে একটা ঘটনা আজ থেকে 16 বছর আগে মনে করিয়ে দিচ্ছে, যেখানে কংগ্রেস নেতা বিশ্বনাথ গুহকে খুন করা হয়েছিল। আজকে তার স্ত্রী লক্ষ্মী গুহ তিনি আমাদের বলেছেন সেই খুনেরও কিন্তু বড় মাথা ছিল এবং তদন্ত এগোয়নি বলে তাদের অভিযোগ। একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তখন। দেখুন, এখানে আমার যতদূর ধারণা আরও কিছু মাথা রয়েছে যারা একসঙ্গে বসে এই চক্রান্ত করেছে। আমরা সব ক্ষেত্রেই দেখছি, মাথাকে কোনোদিন দেখি না যে ধরা পড়ে। আসল যারা কালফিট তারা ধরা পড়ুক। একজন সদ্য স্বামীহারা হয়েছেন, আরেকজন স্বামীকে হারিয়েছেন প্রায় 16 বছর আগে। কিন্তু একটা বিষয় মিলিয়ে দিচ্ছে দুজনকে। একজন বলছেন স্বামী খুনে আরও মাথা রয়েছে, আর অপরজন 16 বছর ধরে মাথা খুঁজে চলেছেন। মালদা তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনা নিয়ে যখন চারিদিকে তোলপাড় চলছে, তখন আজ থেকে 16 বছর আগে তার স্বামীকে খুনের ঘটনার ছায়া দেখতে পাচ্ছেন লক্ষ্মী গুহ। 2008 সালের 12ই জুন
ঘটনাস্থলেই মালদারই ইংরেজ বাজার। মালদায় তখন কংগ্রেসের রাজত্ব, ক্ষমতায় আসেনি তৃণমূল সরকার। নিজের বাড়ির সামনেই খুন হন কংগ্রেস নেতা বিশ্বনাথ গুহ। মাথায় লোহা রড দিয়ে মারা হয় ইংরেজবাজার পুরসভার তৎকালীন ভাইস চেয়ারম্যানকে, যিনি ইংরেজবাজার পুরসভার 11 নম্বর ওয়ার্ডের 6 বারের কাউন্সিলর ছিলেন। তার স্ত্রীর দাবি, সেই সময়ও একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছিল, কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআরই নিতে চায়নি পুলিশ। গ্রেফতার করা হয় নিহত কংগ্রেস নেতার ব্যক্তিগত গাড়ির চালক আখতার আলীকে। পরে জামিনে ছাড়া পেয়ে যান তিনি। 16 বছর ধরে সেই ক্ষত বয়ে চলেছেন নিহত কংগ্রেস নেতার স্ত্রী। ছোট ফটো যারা আছে, যারা করেছিল এই ঘটনাটা, তারা ধরা অবশ্যই পড়েছিল, কিন্তু আসল মাথা ধরা পড়েনি। তারা হয়তো রাজনৈতিক দল করেন, বর্তমানে শাসক দলেই আছেন। আপনার স্বামীর ক্ষেত্রেও কি বিষয়টা রাজনৈতিক খুন? অবশ্যই অবশ্যই রাজনীতির খুন, পদের লোভ এবং টাকা পয়সার লোভ, এগুলো তো আছেই। আমরা চাই আসল যে কালপিট, যে এতদিন ষড়যন্ত্র করেছে, তারা ধরা পড়ুক। অনেকেই বলছেন মাথারা কোনোদিন ধরা পড়ে না, কারণ তাদের মাথায় আরো বড় মাথার হাত থাকে। সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, শাস্ত্রে বলে প্রয়োজনে ধার করেও ঘি খাওয়া যায়, আর যদি ধার করেই খেতে হয় তাহলে পোলাওয়ে যত ইচ্ছে ঘি ঢালতেও কোনো অসুবিধে নেই। মোহাম্মদ ইউনূসের সরকার আর বাংলাদেশের মৌলবাদীদের এখন সেই রকম অবস্থা। স্বপ্নে ঘি ঢেলেই চলেছে তারা। কেউ বলছেন 4 দিনে কলকাতা দখল করে নেব, আবার কেউ বলছেন ভারতের থেকে আমরা অনেক বেশি শক্তিশালী। আর বাংলাদেশ যখন আকাশকুসুম কল্পনায় বিভোর, তখন কিছুক্ষণের জন্য ওই কল্পনার জগতেই ডুব দেয়া যাক। এই ধরুন, বাংলাদেশের সেনা যদি ভারতের সীমান্তের দিকে এগোতে শুরু করে, তাহলে কী রকম হতে পারে দৃশ্যটা। কাল্পনিক যুদ্ধ নিয়ে একটু ঠাট্টা রসিকতা করলাম বলে আবার আমাদের বৈদেশিক কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। আমি বলে দিচ্ছি ভারতকে, যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। কেস দেবেন না প্লিজ।